আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি 2025 সালের তাপগতি অধ্যায় থেকে যে সকল সৃজনশীল প্রশ্ন এসেছিল প্রত্যেকটা সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে আমি হাজির হয়েছি। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। আমার চ্যানেলে যারা নতুন আছে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, ওইখান থেকে জয়েন হতে পারো। তাহলে এই প্রশ্নগুলো সমাধান করে দেওয়া যাক। দেখো এই প্রশ্ন হচ্ছে উদ্দীপকে বলেছে হচ্ছে পরীক্ষাগারে একটা তাপ ইঞ্জিন 500 কেলভিন তাপমাত্রার উৎস থেকে যদি হচ্ছে 1000 জুল তাপ গ্রহণ করে 300 কেলভিন তাপ গ্রাহকে 600 জুল তাপ হচ্ছে বর্জন করে। গ নম্বর প্রশ্নে বলছে ওই তাপ ইঞ্জিনটির হচ্ছে দক্ষতা কত, এটা আমাদের বের করতে বলছে, নির্ণয় করতে বলছে। সো আমরা জানি হচ্ছে দক্ষতা দুই ভাবে বের করা যায়, 1 মাইনাস T2 ডিভাইডেড হচ্ছে T1, আরেকভাবে বের করা যায় হচ্ছে 1 মাইনাস, এটা হচ্ছে তাপমাত্রার সাথে সম্পর্ক, আর তাপের সাথে সম্পর্ক ফর্মুলা হচ্ছে Q2 ডিভাইডেড হচ্ছে Q1। তো এই প্রশ্ন হচ্ছে তাপ উৎসের তাপমাত্রা এবং গ্রাহকের তাপমাত্রা দেয়া আছে এবং হচ্ছে গৃহীত তাপ এবং বর্জিত তাপ উভয় দেয়। সো যে কোনো একটা ফর্মুলা ইউজ করে সমাধান করবে, একই রেজাল্ট আসবে। সো আমি হচ্ছে তাপ গ্রাহক আর হচ্ছে তাপ উৎসের তাপমাত্রা এইটা দ্বারা হচ্ছে সমাধান করব। তোমরা তাপমাত্রা দিয়েও করতে পারো। সো দেখো T1 টা হচ্ছে তাপ উৎসের তাপমাত্রা। দেখো তাপ উৎসের তাপমাত্রা কত বলছে, 500 কেলভিন তাপমাত্রার উৎস, তাহলে হচ্ছে T1 এর মান হবে হচ্ছে 500 কেলভিন। আর T2 টা হচ্ছে তাপ গ্রাহকের তাপমাত্রা, 300 কেলভিন তাপমাত্রা গ্রহণ করে, তাহলে হচ্ছে T2 এর মানটা হবে হচ্ছে 300 কেলভিন। এখানে বসে দিলে আমাদের দেখো কাঙ্ক্ষিত অ্যান্সারটা চলে আসবে। 1 মাইনাস T2 এর মান হচ্ছে 300 ডিভাইডেড হচ্ছে T1 এর মান হচ্ছে 500, আর এর সাথে হচ্ছে 100% 100 গুণ করে আমরা হচ্ছে 100% লিখতে পারবো, পার্সেন্টেজ আকারে লেখার জন্য 100 গুণ করতে হয়, এর সাথে 100 দিয়ে 100% গুণ করতে হয়, তাহলে পার্সেন্টেজ আকারে আসবে। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা যায়, তাহলে থেকে 1 মাইনাস 3 ডিভাইডেড হচ্ছে 5, আর এর সাথে হচ্ছে 100% গুণ করে দেবো। তাহলে এখানে লসাগু যদি করে নিচে হবে হচ্ছে 5, ওপরে হবে 5 মাইনাস হচ্ছে 3, এর সাথে হচ্ছে 100% গুণ হবে। তাহলে দেখো তো এইখানে কত হয়, 5 মাইনাস 3 মানে হচ্ছে কত, 2 2 ডিভাইডেড হচ্ছে 5 গুণন হচ্ছে 100%। তাহলে দেখো এই 5 দ্বারা হচ্ছে 100 কে যদি তুমি ভাগ করো তাহলে হচ্ছে হবে 20, 20 এর সাথে 2 গুণ করলে হবে হচ্ছে 40%। তাহলে এই হচ্ছে তাপ ইঞ্জিনের দক্ষতা হচ্ছে 40%। অ্যান্সারটা হচ্ছে 40%। আশা করি বুঝতে পেরেছো। দেখো ঘ নম্বর প্রশ্নে বলছে উদ্দীপকের তাপ ইঞ্জিনটি কি পরিবেশ বান্ধব হবে কিনা গাণিতিক ভাবে যুক্তির মাধ্যমে হচ্ছে আমাদের এটা বের করতে বলেছে। দেখো এই ঘ নম্বর প্রশ্নটি কিভাবে সমাধান করব। দেখো প্রশ্নে কি বলছে, পরিবেশ বান্ধব হবে কিনা। সো এই প্রশ্ন সমাধানের ক্ষেত্রে আমাদের হচ্ছে এন্ট্রপির কনসেপ্ট লাগবে। এন্ট্রপিটা কি, এন্ট্রপিটা হচ্ছে বিশৃঙ্খলার হার। এনট্রপি যত হচ্ছে বৃদ্ধি পাবে তত কিন্তু পরিবেশ বান্ধব হবে না, এনট্রপির মান যত কমবে বা শূন্য হবে তখন কিন্তু হচ্ছে ওই তাপ ইঞ্জিনটি হচ্ছে পরিবেশ বান্ধব হবে, দ্যাট মিন্স হচ্ছে পরিবেশের জন্য উপকার হবে। সো আমরা এনট্রপি বের করে দেখব হচ্ছে তাপ উৎসের ক্ষেত্রে এনট্রপি এবং তাপ গ্রাহকের ক্ষেত্রে এনট্রপি কি রকম হয়। দেখো আমরা জানি এনট্রপি সমান সমান হচ্ছে DA সমান সমান হচ্ছে DQ ডিভাইডেড হচ্ছে টি, তাই তো। এখানে দেখো হচ্ছে তাপ উৎস এবং তাপ গ্রাহকের তাপমাত্রা এবং হচ্ছে বর্জিত তাপ এবং গৃহীত তাপ দিয়ে আছে। আমরা হচ্ছে উভয়ের ক্ষেত্রে এনট্রপি বের করে বিয়োগফলে দেখবো হচ্ছে তাদের এনট্রপি কি রকম হচ্ছে, বৃদ্ধি হচ্ছে। দেখো কি কি দেয়া আছে, দেখো উদ্দীপকে দেয়া আছে হচ্ছে তাপ উৎসের তাপমাত্রা হচ্ছে T1, এর মান দেয়া আছে হচ্ছে ধরো হচ্ছে 500 কেলভিন। T2 টা হচ্ছে তাপ গ্রাহকের তাপ, T1 টা তাপ উৎসের তাপমাত্রা, T2 টা হচ্ছে উৎসের তাপমাত্রা হচ্ছে 300 কেলভিন, Q1 টা হচ্ছে গৃহীত তাপ, কত তাপ গ্রহণ করছে সেটা হচ্ছে গৃহীত তাপ হচ্ছে 1000 জুল,
এটা হচ্ছে Q1 আর Q2 টা হচ্ছে বর্জিত তাপ, কত তাপ সে বর্জিত করছে সেটা কিন্তু হচ্ছে দেখো উদ্দীপকে দেওয়া আছে হচ্ছে 600 জুল। তাহলে দেখো আমরা প্রথমে যে কাজটি করব, প্রথমে আমাদের এনট্রপি বের করব। কোনটা কোন এনট্রপি বের করব? প্রথমে আমরা হচ্ছে গৃহীত তাপ এবং তাপ উৎসের এনট্রপি বের করব, তারপরে হচ্ছে তাপ গ্রাহক এবং বর্জিত তাপের এনট্রপি বের করব, দেখবো এদের এনট্রপি কি রকম হয়। তাহলে দেখো প্রথমে আমরা বের করব হচ্ছে DS1 দিলাম, আমরা প্রথমে বের করব হচ্ছে DQ1 মানে গৃহীত তাপ এবং হচ্ছে তাপ উৎসের তাপমাত্রার এনট্রপি। তাহলে দেখো DQ আর এর মান হচ্ছে দেখো কত 1000 ডিভাইডেড হচ্ছে T1 তাপ হচ্ছে তাপমাত্রা হচ্ছে 500, তাহলে 1000 কে 500 দ্বারা ভাগ করলে আসবে হচ্ছে 2, এটা হচ্ছে একক আসবে হচ্ছে জুল কেলভিন পার, মানে জুল পার কেলভিন। এরপর আমরা হচ্ছে DS2 টা বের করব। DS2 টা হচ্ছে তাপ বর্জিত তাপ ডিভাইডেড হবে হচ্ছে গৃহীত তাপ। তাহলে দেখো হচ্ছে DQ এর মান হচ্ছে 600 জুল আর হচ্ছে T2 এর মান হবে হচ্ছে 300 তাপ গ্রাহকের তাপমাত্রা। তাহলে এইটা আসবে হচ্ছে 2 জুল পার কেলভিন। তাহলে অতএব ডেল DS টা হবে হচ্ছে এনটিপির পরিবর্তন কত হয় দেখো, আমরা হচ্ছে এটা থেকে এটা বাদ দেব, DS1 থেকে মাইনাস করব হচ্ছে DS2। তাহলে দেখো হচ্ছে DS1 এর মান কত পাইছি 2 মাইনাস হচ্ছে DS2 এর মান কত পাইছি 2, 2 minus 2 that means 0 জুল পার কেলভিন। তাহলে কেলভিনের মান কি আসতেছে, সরি M2 এর মান কি আসতেছে 0। আমি কি বলছি, M2 এর মান যদি অনেক কম আসতো বা 0 আসতো তাহলে কিন্তু পরিবেশ বান্ধব হবে, যেহেতু 0 আছে সুন্দরভাবে লিখবা এই তাপ ইঞ্জিনটি হচ্ছে পরিবেশ বান্ধব মানে পরিবেশের জন্য উপকার। আর যদি এই পার্থক্যটা অনেক বড় আসতো তখন লিখতে হচ্ছে এই তাপ ইঞ্জিনটি পরিবেশের জন্য উপকার নয়। আশা করি বুঝতে পেরেছো। দেখো এই প্রশ্নে হচ্ছে একটা কার্ণ চক্র দেয়া আছে, বলছে নিচের কার্ণ চক্রের 4টি ধাপ পিভি লেখচিত্রের মাধ্যমে প্রদর্শন করা হয়েছে, এর আলোকে আমাদের প্রশ্নগুলো সমাধান করতে হবে। সো দেখো গ নাম্বার প্রশ্ন বলেছে উল্লেখিত কার্ণ ইঞ্জিনের দক্ষতা আমাদের বের করতে বলেছে। সো দেখো আমরা জানি হচ্ছে দক্ষতা সমান সমান, আমরা জানি দক্ষতা দুই ভাবে বের করা যায়। দক্ষতা ইটা সমান সমান আমরা একটা জানি হচ্ছে 1 মাইনাস একটা তাপ উৎসের তাপমাত্রা এবং হচ্ছে গ্রাহকের তাপমাত্রার সাথে সম্পর্ক আছে T2 ডিভাইডেড হচ্ছে T1। আরেকটা আমরা জানি হচ্ছে দক্ষতা বের করার ফর্মুলা হচ্ছে 1 মাইনাস বর্জিত তাপ এবং হচ্ছে গৃহীত তাপের সাথে সম্পর্ক হচ্ছে 1 মাইনাস Q2 ডিভাইডেড হচ্ছে Q1। এখন দেখি উদ্দীপকের ডাটায় কি কি দিয়ে আছে, দেখি আমরা কোন ফর্মুলাটা এখন ডিরেক্টলি ইউজ করতে পারবো সেটা একটু দেখে দেখো। দেখো উদ্দীপকে দেখো Q1 এবং Q1 এর মান দেওয়া আছে কত, দেখো Q1 এর মান দেওয়া আছে হচ্ছে 500 জুল, এটা হচ্ছে গৃহীত তাপ। এরপর হচ্ছে T1 উৎসের তাপমাত্রা কত দেওয়া আছে দেখো হচ্ছে 1200 কেলভিন, 1200 কেলভিন। এরপর দেওয়া আছে হচ্ছে T2 টা দেওয়া আছে, গ্রাহকের তাপমাত্রা দেওয়া আছে হচ্ছে কত 630 কেলভিন। বাদ দেখো Q2 টা দেয়া নাই, কিন্তু দেখো Q2 টা দেয়া নাই, যদিও Q2 টা বের করে যাবে, যেহেতু হচ্ছে দেখো আমরা দক্ষতা বের করতে বলছে T1 T2 দেয়া আছে, আমরা এই ফর্মুলা ইউজ করব। যদি এই ফর্মুলা ইউজ করতে চাই তাহলে কিন্তু হচ্ছে Q2 এর মান বের করা লাগবে। আমরা এখন বের করব না, পরবর্তীতে ঘ নম্বরে Q2 এর মান লাগবে তখন বের করব, এখন আমরা বের করব না, আমরা এই ফর্মুলাটি ইউজ করব। সো এখানে হচ্ছে Q2 এর মানটা হচ্ছে 650, আমরা একটু দেখতে ভুল হয়েছে 650, আমরা এই ফর্মুলা এখানে বসাবো তাহলে আমাদের দক্ষতা চলে আসবে। তাহলে দেখো 1 মাইনাস T2 এর মান কত, T2 এর মান হচ্ছে 650 আর হচ্ছে T1 এর মান হচ্ছে 1200। যেহেতু দক্ষতা আমরা হচ্ছে পার্সেন্টেজ হিসাব করব সেহেতু এর সাথে 100 গুণ দিয়ে পার্সেন্টেজ লিখবা। তাহলে ক্যালকুলেশন যদি করে দেখো ডিরেক্টলি ক্যালকুলেশন করতে পারো, দেখো কিভাবে ক্যালকুলেশন করবে, দেখো 1 মাইনাস একটা ফার্স্ট ব্র্যাকেট দিবে 650 ভাগ দিবে হচ্ছে 1200, তাহলে আসবে দেখো হচ্ছে
0.458333 সামথিং আসবে, এর সাথে 100 গুণ করবে তাহলে পার্সেন্টেজে চলে আসবে। তাহলে আসতেছে হচ্ছে 45.83%। সো এইটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার দক্ষতা। আশা করি বুঝতে পেরেছো। দেখো ঘ নাম্বার প্রশ্নে বলেছে হচ্ছে এই চক্রটির প্রতি ধাপে এন্ট্রপির পরিবর্তন এর তুলনামূলক বিশ্লেষণ করতে বলছে। সো প্রত্যেক ধাপে এন্ট্রপি কিরকম হবে এটা তুলনা করতে বলছে। সো দেখো এই কার্নো চক্র থেকে আমাদের প্রত্যেকটা ধাপ আগে শনাক্ত করি কোনটাতে কোন প্রক্রিয়া ঘটছে। সো দেখো যেগুলো যে খারাপ প্রক্রিয়া রয়েছে এই খারাপ প্রক্রিয়া কিন্তু হচ্ছে রুদ্ধচাপের প্রক্রিয়া হয়। এই সমষ্ণ প্রক্রিয়া হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া কিন্তু এইটা আর এইটা হবে, আর সমষ্ণ প্রক্রিয়া থেকে কিন্তু রুদ্ধচাপের প্রক্রিয়া কিন্তু খারাপ হয়। তাহলে একটু শনাক্ত করে দেখো এইটা কিন্তু হচ্ছে সমষ্ণ প্রসারণ, এদিক হচ্ছে দেখো এই চিহ্ন দ্বারা বোঝাচ্ছে এদিক প্রসারণ ঘটতেছে, এটা হচ্ছে সমষ্ণ প্রসারণ। সমষ্ণ হচ্ছে প্রসারণ। আর এইটা দেখো হচ্ছে এইটা কিন্তু হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ার এই তীর চিহ্ন এই দিক দেখানো হয়েছে, এটা হচ্ছে সমষ্ণ সংকোচন, এটা হচ্ছে সমষ্ণ সংকোচন। সমষ্ণ সংকোচন। আর এইটা দেখো হচ্ছে এই দিক তীর চিহ্ন দ্বারা বোঝাচ্ছে এটা খাড়া ধাপ, এটা হচ্ছে রুদ্ধতাপীয় সম্প্রসারণ। এটা কিন্তু রুদ্ধতাপীয় হচ্ছে প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ। আর এইটা দেখো হচ্ছে উপরের দিকে তীর চিহ্ন দ্বারা বোঝাচ্ছে এটা হচ্ছে রুদ্ধতাপীয় হচ্ছে সংকোচন, এটা হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন। এইটুকু ক্লিয়ার তো। এইবার আমাদের কি করতে বলছে, আমাদের প্রত্যেকটা ধাপের এন্ট্রপি কি রকম হয় এইটা আমাদের বের করতে বলছে। সো দেখো এই চারটা ধাপের ভিতর দুইটা ধাপ হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। সো রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি, যে প্রক্রিয়ায় হচ্ছে তাপ স্থির থাকে সেই প্রক্রিয়াকে কিন্তু হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলা হয়। রুদ্ধতাপীয় প্রক্রিয়া কিন্তু হচ্ছে এন্ট্রপিটা জিরো হয়। কেন, আমরা জানি এন্ট্রপি হচ্ছে ডিএস সমান সমান হচ্ছে ডি কিউ ডিভাইডেড টি, তাই তো। আমরা কি বলছি, আমরা কি জানি, আমরা জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার তাপমাত্রার পরিবর্তন, তাপটা স্থির থাকে যার কারণে তাপের পরিবর্তনটা জিরো হয়। তাহলে দেখো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি হিসাব করি দেখো এইখানে হচ্ছে এই বিসি আর হচ্ছে ডি এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তোমরা একটু বাংলাতে লিখবা হচ্ছে এই কার্নো চক্রে বিসি রুদ্ধতাপীয় হচ্ছে প্রসারণ এবং হচ্ছে ডিএটা হচ্ছে রুদ্ধতাপীয় হচ্ছে সংকোচন। আর লিখবো হচ্ছে আমরা জানি হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার হচ্ছে তাপের কোনো পরিবর্তন হয় না, সেহেতু হচ্ছে এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ার হচ্ছে এন্ট্রপিটা জিরো হবে। তাহলে অতএব লিখবা হচ্ছে বিসি ও ডিএ ধাপে এন্ট্রপিটা হবে হচ্ছে ডিএস, বিসির জন্য আমরা হচ্ছে ডিএস 1 দিলাম এবং ডি এর জন্য আমরা দিলাম হচ্ছে ডিএ, রুদ্ধতাপীয় সংকোচনের জন্য হচ্ছে ডিএস, উভয় হচ্ছে শূন্য হবে, এটাও শূন্য হবে এটাও শূন্য হবে, মানে এন্ট্রপির কোনো পরিবর্তন হয় না। আমাদের এখন কোন প্রক্রিয়ার এন্ট্রপি বের করতে হবে, এ বি আর হচ্ছে সিডি আমরা এন্ট্রপি বের করব। তাহলে একটু লিখে রাখি দেখো এ বি প্রক্রিয়ার আমরা এন্ট্রপি কি পাইলাম, বিসি এর এন্ট্রপি আমরা পাইলাম হচ্ছে এর এন্ট্রপি হচ্ছে ডিএস1 দিয়েছি, এটা হচ্ছে 0। আবার হচ্ছে ডিএ এর এন্ট্রপি আমরা কি পাইলাম ডিএস2 দিয়েছি, এইটা হচ্ছে 0 লিখে রাখি, এগুলো পরবর্তীতে আবার লাগবে। এবার আমরা এন্ট্রপি কোনটার বের করব, আমরা এবার হচ্ছে এই এ বি প্রক্রিয়া, এটা হচ্ছে কি সমষ্ণ প্রসারণের এন্ট্রপি বের করব। সো দেখো সমষ্ণ প্রক্রিয়া কিন্তু এন্ট্রপির পরিবর্তন ঘটে। তাহলে দেখো আমরা এন্ট্রপি সমান সমান আমরা কি জানি, আমরা এবার লিখবো হচ্ছে এ বি প্রক্রিয়াতে হচ্ছে সমষ্ণ প্রসারণ, তোমরা একটু বাংলাতে লিখবা, আমি যেগুলো এখন লিখলাম এ বি ধাপের এন্ট্রপি ডিএস
ডিএস আমরা 2 দিয়েছি, তো এটাকে 3 দিলাম। ডিএস 3 সমান সমান আমরা জানি হচ্ছে ডি কিউ ডিভাইডেড হচ্ছে টি। যেহেতু দেখো এখানে কি হয়েছে, তাপ হচ্ছে তাপমাত্রা, আর হচ্ছে গৃহীত তাপের ক্ষেত্রে আমরা হচ্ছে এটা কিউ ডি কিউ ওয়ান দিতে পারি, ডি কিউ টু দিতে পারি। যেহেতু এখানে গৃহীত তাপ হচ্ছে এবি প্রক্রিয়া হচ্ছে সমষ্ণ প্রসারণ করতেছে, এইটার এন্ট্রপি কিন্তু ধনাত্মক হবে, এটা তোমাদের বুঝতে হবে। তাহলে ধনাত্মক সামনে একটা প্লাস হবে, দিলে হবে না দিলে হবে। ডি কিউ ওয়ান এর মান হচ্ছে 500 জুল ডিভাইডেড টি ওয়ান, উচ্চের তাপমাত্রা কত 1200 কেলভিন। তাহলে এখানে ক্যালকুলেশন করলে দেখো এবি প্রক্রিয়ার হচ্ছে এন্ট্রপির মান কত আসে দেখে, 500 ডিভাইডেড হচ্ছে 1200, তাহলে আসছে হচ্ছে 0.41, আচ্ছা 1 পয়েন্ট সামথিং আছে, তো 0.42 লিখলাম, পয়েন্টের আকারে আছে, এটা কিন্তু পজিটিভ হবে। এবার লিখবা হচ্ছে এই সিডি প্রক্রিয়াটি হচ্ছে, এই সিডি ধাপটি হচ্ছে সমষ্ণ সংকোচন। এবার লিখবা হচ্ছে, তাহলে আমরা হচ্ছে সিডি ধাপের এন্ট্রপি হচ্ছে ডিএস4 দিলাম, আর আর এই প্রক্রিয়ায় কি করতেছে, সমষ্ণ সংকোচন ঘটতেছে, আর এখানে কিন্তু হচ্ছে বর্জিত তাপ রয়েছে, সেহেতু যে কি হবে এখানে এন্ট্রপি যেটা আসবে সেটা হচ্ছে মাইনাস হবে, এটা বুঝতে হবে। এটা এখানে সমষ্ণ সংকোচনের ক্ষেত্রে এখানে বর্জিত তাপ তাপ বাহির করে দিচ্ছে, সেহেতু কিন্তু এই এন্ট্রপিটার পরিবর্তনটা নেগেটিভ হবে, সেই নেগেটিভ মাইনাস হবে সামনে, আমরা জানি হচ্ছে ডি কিউ ডিভাইডেড টি। তাহলে দেখো কিউটা কি হবে, আর ডি এখানে কিন্তু বর্জিত তাপ নিতে হবে, তাহলে হচ্ছে ডি কিউ টি এখানে হবে, আর হচ্ছে গ্রাহকের তাপমাত্রা টি টু হবে। এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু দেখো এই ধাপে সি যে ধাপে কিন্তু হচ্ছে টি টুর মান আমরা ডিরেক্টলি বসাতে পারবো, বাট কিউ টুর মান কিন্তু আমরা এখান থেকে বের করতে হবে, ডিরেক্টলি কিন্তু বোঝাতে পারবো না। কিভাবে বের করতে পারবো, আমরা জানি হচ্ছে তাপ এবং তাপমাত্রার সাথে সম্পর্ক, আমরা জানি হচ্ছে কিউ ওয়ান ডিভাইডেড হচ্ছে কিউ টু, এই তাপের সাথে তাপমাত্রার সম্পর্ক হচ্ছে টি ওয়ান ডিভাইডেড হচ্ছে টি টু। তাহলে দেখো আমরা কিউ টুর মান বের করবো, আর আমরা কিউ ওয়ান টি ওয়ান টি টু সকল মান কিন্তু জানি, তাহলে বসে দেখো দেখো কিউ ওয়ান এর মান কত, কিউ ওয়ান এর মান হচ্ছে 500 জুল, আর এখানে ক্যালভিন হবে, ভুল হয়েছে, 500 জুল। টি ওয়ান এর মান কত, টি ওয়ান এর মান হচ্ছে 1200 কেলভিন, 1200 কেলভিন। আর টি টু কত, দেখো টি টুটা হচ্ছে 650 কেলভিন। এবার আমরা আর যদি গুণ করি তাহলে দেখো কি হয়, এটার সাথে এটা গুণ করলে হবে হচ্ছে 1200 ইন্টু হচ্ছে কিউ টু, এর সাথে এটার সাথে এটা গুণ হবে, তাহলে কত হয় একবারই গুণ করে দেখো, এটার সাথে এটা গুণ করবো, 500 সাথে হচ্ছে 650 গুণ করবে, তাহলে হবে হচ্ছে 32,000 নাকি 3,25,000, অর্থাৎ কিউ টু 1200 দ্বারা ভাগ হবে এই পাশে আসলে, একে হচ্ছে আবার 1200 দ্বারা ভাগ করো, তাহলে যেটা আসতেছে সেটা হচ্ছে 270.83, এটার এককটা হবে কি, এর এককটা হবে হচ্ছে জুল। পেলাম 200, এর সামনে কিন্তু মাইনাস হবে, এটা কিন্তু হচ্ছে সমষ্ণ সংকোচন, এখানে কিন্তু বর্জিত তাপমাত্রা বের করে দিচ্ছে। মাইনাস ডি কিউ এর মান পাইলাম হচ্ছে 270.83 ডিভাইডেড টি টুর মান কত, এখানে টি টুর মান হচ্ছে 650। তাহলে একটু ক্যালকুলেশন করি, এখানে যদি 650 দ্বারা ভাগ করো ওইটা আসতেছে কিন্তু মাইনাস 0.416 সামথিং আসতেছে, সেটাকে আমরা লিখতে পারবো হচ্ছে 42, এককটা হচ্ছে জুল পার কেলভিন, জুল পার কেলভিন, জুল পার কেলভিন। তাহলে দেখো এখন বিশ্লেষণ করতে বলছে, এখন তোমরা এখন নিচে লিখবা হচ্ছে নিচে তোমরা লিখবা হচ্ছে এই বিসি এবং হচ্ছে ডিএ। বিসি এর আমরা হচ্ছে এন্ট্রপি ডিএস এর 1 এর মান পাইছি হচ্ছে 0, আবার হচ্ছে ডিএস2 এর এন্ট্রপির মান পাইছি 0। লেখা হচ্ছে এই প্রক্রিয়া আর হচ্ছে এই প্রক্রিয়ার এন্ট্রপির কোনো পরিবর্তন হয় না, সেটা হচ্ছে এন্ট্রপিটা হচ্ছে 0। আর এইখানে লেখবা হচ্ছে এবি হচ্ছে সমষ্ণ সম্প্রসারণের ক্ষেত্রে ডিএস
থ্রিটা বের করছে কত প্লাস, মানে লিখবা হচ্ছে ধনাত্মক এন্ট্রপি ঘটছে। আর এইখানে হচ্ছে সমষ্ণ সংকোচনে হচ্ছে ঋণাত্মক এন্ট্রপি হয়েছে, মানে লিখবা হচ্ছে এই সমষ্ণ সংকোচন প্রক্রিয়া হচ্ছে এন্ট্রপিটা ঋণাত্মক পরিবর্তন হয়েছে। এবার তোমরা মোটও দিতে পারো, লিখবা হচ্ছে মোট এন্ট্রপির পরিবর্তন, লিখবা হচ্ছে কার্নো চক্রের মোট এন্ট্রপির পরিবর্তন হচ্ছে প্রত্যেকটা যোগ করব। তাহলে দেখো আমরা DS1 DS2 সব যোগ করব, DS1 প্লাস হচ্ছে DS2, তারপর হচ্ছে DS3, তারপর হচ্ছে DS4, প্রত্যেকটা যোগ করে দেখি কি আসে। দেখো DS1 এর মান হচ্ছে দেখো 0, প্লাস হচ্ছে DS2 এর মান 0 বের করেছি, DS3 মান কত প্লাস 0.42 বের করেছি, আর হচ্ছে DS4 এর মান কত মাইনাস, প্লাস মাইনাস এখানে মাইনাস হবে 0.42। তাহলে দেখো এইটার এটা কারা যায়, অবশেষে এই কার্নো চক্রটির মোট হচ্ছে এন্ট্রপির পরিবর্তন হচ্ছে 0 জুল পার কেলভিন। লিখবা হচ্ছে অবশেষে লিখবা হচ্ছে এটা এই প্রত্যেকটা ধাপের মানে মোট এন্ট্রপির যোগফল হচ্ছে 0, মানে এটা একটা প্রত্যাগামী কিন্তু ইঞ্জিন। আশা করি বুঝতে পেরেছো। দেখো এই প্রশ্নে হচ্ছে দুইটা চিত্র দেওয়া আছে, আলোকে আমাদের প্রশ্নগুলো সমাধান করতে হবে। তো গ নাম্বার প্রশ্নে বলেছে হচ্ছে চিত্র 1 অনুসারে গ্যাসকে এ থেকে বি বিন্দুতে নিলে এন্ট্রপির পরিবর্তন কত, এইটা আমাদের বের করতে বলছে। সো দেখো চিত্র 1 এ বিন্দু থেকে যখন এই বি বিন্দুতে নেবে এর এন্ট্রপির পরিবর্তন কত, এইটা আমাদের বের করতে বলেছে। সো দেখো এটা কোন প্রক্রিয়া সেটা একটু উল্লেখ করে দেয় না, আমাদের এখান থেকে বুঝতে হবে। সো দেখো এই প্রক্রিয়াটি হচ্ছে দেখো এ বিন্দুতে এ থেকে বি বিন্দুতে পুরোটুকু বিন্দুতে তাপমাত্রা কিন্তু সেম ধরো 50°C আছে। তার মানে বোঝা যাচ্ছে এই এ বি প্রক্রিয়াতে হচ্ছে তাপমাত্রা হচ্ছে স্থির। আর তাপমাত্রা স্থির থাকে কোন প্রক্রিয়ায় বলতো, সমষ্ণ প্রক্রিয়ায় কিন্তু তাপমাত্রা স্থির থাকে। সো সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের এন্ট্রপির পরিবর্তন কত সেটা বের করতে বলছে, মানে ডিএস টা বের করতে বলছে। আমরা জানি এন্ট্রপির পরিবর্তন ডিএস সমান সমান হচ্ছে ডি কিউ ডিভাইডেড হচ্ছে টি। এখানে একটা জিনিস খেয়াল করো, টিটা দেয়া আছে আর ডাটায় দেখো হচ্ছে জাস্ট ভি গুলো দেয়া আছে, ভি দিয়ে আছে। আমাদের কিন্তু কিউটা লাগবে, ডি কিউটা লাগবে। সো দেখো খালি জাস্ট টিটা দিয়ে আছে, ধরো টির মান কত দিয়েছে, এখানে টিটা দিয়ে আছে হচ্ছে 50°C, এটা ক্যালভিনে নিতে হবে। 273 যোগ করো 50 এর সাথে, এখানে আসবে হচ্ছে 323 কেলভিন। আমাদের কিন্তু হচ্ছে ডিকিউটা লাগবে। দেখো ডিকিউটা ডিরেক্টলি কিন্তু এখানে ডিকিউটা দেয়া নাই, সো বের করার জন্য এক্সট্রা ডাটা দেয়া আছে। দেখো এখানে কিন্তু ভি দেয়া আছে। এখন বলে ভাইয়া ডিকিউর সাথে হচ্ছে ভি মানে হচ্ছে আয়তনের সম্পর্ক কি, এইটা এইটা আমরা কিভাবে বুঝবো। এখন আসা যাক, দেখো এই ডিকিউর সাথে ভির সাথে আর একটা সম্পর্ক আছে, এখান থেকে বের করব। দেখো আমরা জানি হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে ডিকিউ সমান সমান হচ্ছে ডি ইউ প্লাস হচ্ছে ডি ডাব্লু, তাই তো না? আমরা কি জানি হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া হচ্ছে তাপমাত্রা স্থির থাকে, আর তাপমাত্রা যেহেতু স্থির থাকে সেহেতু হচ্ছে ডি ইউ 0 হয়ে যায়, কারণ অভ্যন্তরীণ শক্তি কিন্তু তাপমাত্রার সমানুপাতিক। সেহেতু আমরা ডি কিউ অর্থাৎ সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে ডি ইউ সমান সমান আমরা ডি ডাব্লিউ লিখতে পারবো। এইবার দেখো তো ডি ডাব্লিউ যেটা হবে সেটা কিন্তু হচ্ছে ডি কিউ হবে। আমরা ডি কিউ বের করতে পারবো, ডি কিউ মানে কি কৃতকাজ। আমরা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কৃতকাজ ডাব্লিউ সমান সমান জানি হচ্ছে এন আর টি লন ভি2 ডিভাইডেড হচ্ছে ভি1, তাই তো? আচ্ছা এনটা কি, এন হচ্ছে মোল সংখ্যা, এখানে কি মোল কি দেয়া আছে? মোল যেহেতু দেয়া নেই আমরা হচ্ছে 1 মোল ধরে হিসাব করব, যেহেতু আমি মোল দেখতে পাচ্ছি না সেহেতু হচ্ছে 1 মোল দিলাম। আর হচ্ছে আর এর মান আমরা জানি 8.31 গুণন টিটা কত, টিটা দেয়া আছে কিন্তু 323 কেলভিন তাপমাত্রা গুণ হচ্ছে লন ভি2। ভি1টা হচ্ছে আদি আয়তন, ভি2টা হচ্ছে চূড়ান্ত আয়তন। দেখো এ বিন্দুতে দেখো আদি আয়তন, এটা কিন্তু আদি আয়তন আছে 2 গুণন 10⁻³ মিটার কিউব, তাহলে 2 গুণন 10⁻³ মিটার কিউব হচ্ছে আদি আয়তন কিন্তু। তাহলে ভি1 এর মান দেয়া আছে 2 গুণন 10⁻³ মিটার
কিউব। আর ভি2টা হচ্ছে চূড়ান্ত আয়তন। দেখো এ থেকে যখন বি বিন্দুতে আছে, বি বিন্দুতে আয়তন দেখো খেয়াল করবা হচ্ছে এখানে 4 কিন্তু, তাহলে ভি2টা হবে 4 গুণন 10⁻³ মিটার কিউব। এখন বসে দিলে দেখো আমরা ডাব্লিউর মান পাবো। তাহলে দেখো এখানে ভি2 এর মান হচ্ছে 4 গুণন 10⁻³ ডিভাইডেড ভি1 এর মান হচ্ছে 2 গুণন 10⁻³ দেখো এইটার এটা কাটা যাবে, 4 কে 2 দ্বারা ভাগ করলে 2 হবে, তাহলে ln 2 হবে। একটু ক্যালকুলেশন করে দেখো, এখানে আসবে হচ্ছে ln 2 সাথে গুণ দেওয়া হচ্ছে 323 গুণ হবে হচ্ছে 8.31, তাহলে ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 1861 পয়েন্ট সামথিং ধরো 21, এটা কি আসলো, জুল আসলো, বা 60ও আসতে পারে, পূর্ণ মান নেই দেখে একটু কমও আসতে পারে। আচ্ছা যাই হোক, এটা আমরা ডিডাব্লিউ পাইলাম, ডাব্লিউ বা ডিডাব্লিউ একই। এখন বসে এখানে বসে দেখো ডিডাব্লিউ যেটা সেটা কিন্তু হচ্ছে ডিকিউ, তাহলে ডিকিউ এর মান কত, অতএব এখান থেকে ডিকিউ এর মান আমরা কিন্তু ডিডাব্লিউ এর সমান কিন্তু আসবে, এইটা আসবে কিন্তু। এখন বসে দাও, ডিডাব্লিউ এর মান আমরা কত পাইছি, 1861.02 ডিভাইডেড টির মান হচ্ছে 200 আর 323, তাহলে দেখো এটাকে যদি হচ্ছে 323 দ্বারা ভাগ করো তাহলে আসবে হচ্ছে 5.76 একক জুল পার কেলভিন। সো এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে এন্ট্রপির পরিবর্তন হচ্ছে এটাকে বি বিন্দুতে আসতে এত। আশা করি বুঝতে পেরেছো। সো এই কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে তাহলে তুমি এই প্রশ্নের সমাধান করতে পারবে। তাছাড়া কিন্তু অনেকজন ভাববে যে ডিকিউ তো দেয়নি, তাহলে প্রশ্ন হয়তো ভুল আছে। আশা করি বুঝতে পেরেছো। তো এবার ঘ নম্বর প্রশ্নের সমাধান করে দেওয়া যাক। ঘ নম্বর প্রশ্নে বলছে ইঞ্জিন দ্বয়ের মধ্যে কোনটি বেশি কার্যকর হবে গাণিতিকভাবে মতামত। কার্যকর কোনটা হবে, যার দক্ষতা বেশি হবে সেটা বেশি কার্যকর হবে। সো দেখো আমরা দক্ষতা সমান সমান আমরা জানি দুইটা ফর্মুলা জানি, কিন্তু এটা সমান সমান হচ্ছে 1 মাইনাস T2 ডিভাইডেড হচ্ছে T1। আরেকটা ফর্মুলা জানি n সমান সমান হচ্ছে 1 মাইনাস Q1 সরি Q2 ডিভাইডেড হচ্ছে Q1, তাই তো। এখন দেখো, এখন প্রশ্ন হতে পারে ভাই কোন ফর্মুলাটা ইউজ করব। সো কার্নো চক্র যদি বলতো এইটা হচ্ছে একটা কার্নো চক্র বা কার্নো ইঞ্জিন, যদি বলে দিতে উল্লেখ করে তুমি যে কোনো, এটাকে 1 নাম্বার দিলাম এটাকে 2 নাম্বার দিলাম, তুমি যে কোনো একটা ইউজ করতে পারবে, যে কোনো একটা দিলে সেম রেজাল্ট আসবে, যে কোনো একটা ফর্মুলা ইউজ করলে দক্ষতা সেমই আসবে। কার্নো ইঞ্জিন যদি হইতো, বাট প্রশ্নে ভালোভাবে খেয়াল করে একটা কিছু বলছে জাস্ট দুইটা ইঞ্জিন পিভি দেখানো হয়েছে, কার্নো ইঞ্জিন না কি কার্নো ইঞ্জিন হবে না কিছু উল্লেখ করে দেয়নি। যেহেতু দেয়নি সেই ক্ষেত্রে এই ম্যাথটা করার নিয়মটা হচ্ছে এইটাতে করতে হবে। কেন, এর ক্ষেত্রে দক্ষতা এই ইটা সমান সমান দক্ষতা সমান সমান হয় হচ্ছে আউটপুট হচ্ছে কিউ, মানে তাপের আউটপুট সেটা হচ্ছে ইনপুটের সাপেক্ষে, ইনপুট কিউ মানে কি পরিমাণ ওই 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 ইঞ্জিনে হচ্ছে তুমি ইনপুট তাপ দিচ্ছ তার সাপেক্ষে কিন্তু হচ্ছে আউটপুট তাপ বের করেছে। সেখান থেকে কার্নো চক্র যখন হয়তো তখন কিন্তু আমরা লিখতে পারতাম হচ্ছে Q1 ডিভাইডেড হচ্ছে Q2 ইকুয়াল হচ্ছে T1 ডিভাইডেড T2, বুঝছো। তখন যে কোনো একটা ফর্মুলা ইউজ করলে হতো, বাট এই ম্যাথের ক্ষেত্রে আমাদের এই ফর্মুলা মানে এইটা ইউজ করতে হবে। এখন ভালোভাবে খেয়াল করো, এই 1 নাম্বার চিত্রে আমরা কিন্তু গ নাম্বার প্রশ্ন হচ্ছে এখানে হচ্ছে এ বিতে হচ্ছে ডাব্লিউর মান কিন্তু বের করতে পারি। আর হচ্ছে দেখো সমষ্ণ প্রক্রিয়া আমাদের চিন্তা করতে হবে বা ধরে নিতে হবে প্রশ্নগুলো সমাধানের ক্ষেত্রে। সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে এ বি আর হচ্ছে এই সিডি সমষ্ণ প্রসারণ এবং সমষ্ণ সংকোচনের ক্ষেত্রে শুধুমাত্র কিন্তু হচ্ছে কি বলে দক্ষতা বের করা, দক্ষতা কিন্তু বের করতে হয়, মানে হচ্ছে এই সূত্রটা দিয়ে কিন্তু বের করতে পারবো। কেন, কারণ হচ্ছে এই রুদ্ধতাপীয় প্রক্রিয়া কিন্তু হচ্ছে তাপের কোনো আদান প্রদান হয়, সেহেতু দক্ষতা হচ্ছে এই ফর্মুলা দিয়ে ইউজ করলে কিন্তু হচ্ছে হবে না। সেহেতু আমাদের সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে এইটাতে কিউ কষ্ট করে অনেক কষ্ট করে বের করছি,
বাট সিডির ক্ষেত্রেও অনেক কষ্ট করে বের করা যাবে, বুঝছো। বাট চিত্র 2 যে আছে, চিত্র 2 হচ্ছে তাপমাত্রা, মানে হচ্ছে এই ফর্মুলা যেটা যে আছে, এই ফর্মুলা ইউজ করে আসলে আমরা হচ্ছে এটা সমাধানই করতে পারবো না। দেখো এই যে কোনো হচ্ছে তাপমাত্রা বা অন্য কিছু দেয়া নেই, তাপ কোনো কিছু দেয়া নেই বা আয়তনের মান উল্লেখ করে দেয়নি, সেহেতু আমাদের এইটার সাপেক্ষে যেহেতু হিসাব করতে বলছে, তাহলে সারা এইখান থেকে একটা মানে কুলু দিয়ে দিয়েছে, এইটার সাপেক্ষে যেহেতু হিসাব করতে বলছে, এইটা একটা কার্নো ইঞ্জিন, এইটা একটা কার্নো ইঞ্জিন, বুঝছো কেন। যদি আবারও বলছি, যদি কার্নো ইঞ্জিন যেহেতু উল্লেখ করে দেয়নি, সেহেতু হচ্ছে যদি তাপমাত্রা দেওয়া থাকতো, এইটারও যদি তাপ কিউর মান দেওয়া থাকতো, এইটারও মান কিউর মান দেওয়া থাকতো, একটা বের করা যেত বা দুইটারে বের করা যেত, অবশ্যই আমাদের দক্ষতা এইটাতেই বের করতে হতো। বাট যেহেতু 2 নম্বরে কিন্তু কিউ বের করার কোনো অপশনই নাই, তাপ বের করার কোনো অপশনই নাই, সেহেতু আমরা এইটার সাপেক্ষে হিসাব করবো যে এইটা একটা কার্নো ইঞ্জিন, কারণ দুইটাতে তাপমাত্রা দিয়েছে। কার্নো ইঞ্জিনে এইটা দিলে হয়, এটা দিলে হয়, যেহেতু এইটা দিয়েছে এই ফর্মুলা ফেলবার জন্য, এর সাপেক্ষে আমরা এটা হিসাব করবো। এখন ক্লিয়ার? অনেক জনের এই প্রশ্ন ছিল বা অনেক জনের কনসেপ্ট ছিল, আশা করি এখন বুঝতে পারছি। তাহলে আমরা প্রথম চিত্রে একের হচ্ছে এই ইঞ্জিনের হচ্ছে আমরা হচ্ছে দক্ষতা এই ফর্মুলা বের করব। তাহলে দেখো আমরা হচ্ছে এই ফর্মুলাতে যদি বের করতে চাই, তাহলে আমাদের কিসের কিসের মান লাগবে, T1 T2 ডিভাইডেড T1, T2 ডিভাইডেড হচ্ছে T1 হচ্ছে তাপ উচ্ছেদ তাপমাত্রা, একটু মিস্টেক হচ্ছে, এটা হচ্ছে উচ্ছেদ তাপমাত্রাটা দেয়া আছে, আর এইখান থেকে সিটি তে থাকবে হচ্ছে গৃহীত তাপমাত্রা। তাহলে দেখো গৃহীত তাপমাত্রা আমাদের বের করতে হবে। সো দেখো T1 টা দিয়ে আছে কত, 500 ডিগ্রি সেলসিয়াস। এটাকে যদি হচ্ছে আমরা কেলভিনে নেই, তাহলে কিন্তু হয় হচ্ছে 200 কত হয়, 373 মনে হয়। 273 এর সাথে হচ্ছে 50 যদি যোগ করো, 323 মনে হয়। 273 এর সাথে হচ্ছে 50 যোগ করো, তাহলে হয় উচ্ছেদ তাপমাত্রা কিন্তু হচ্ছে, এখন গ্রাহকের তাপমাত্রা আমাদের হচ্ছে, এখানে গ্রাহকের তাপমাত্রা টিস্যুটা বের করতে হবে, এখানে কিন্তু দিয়ে দেয়নি। এখানে দেখো আমরা কিভাবে বের করবো, এখন ডিরেক্টলি কিন্তু আমরা টিস্যুটা বের করতে পারবো না, আমাদের এখানে হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সাহায্য নিতে হবে, দেন আমরা এখান থেকে টিস্যুটা বের করব। কিভাবে বের করতে পারি দেখো, এখন বিসি প্রক্রিয়া আসলে বিসি একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, রুদ্ধতাপীয় হচ্ছে প্রসারণ করতেছে। তাহলে দেখো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার হচ্ছে তাপমাত্রার সাথে একটা এখানে আয়তন দেওয়া আছে, কিন্তু দেখো এই বি বিন্দুতে 4 দেওয়া আছে, আর হচ্ছে সি বিন্দুতে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার হচ্ছে 13 সামথিং দেওয়া আছে আয়তন। তাহলে দেখো আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কিন্তু এইখান থেকে যখন এই দিকে আসবে প্রসারণ ঘটবে, অবশ্যই তাপমাত্রা কিন্তু সেটা কমে যাবে, কমে গেলে আর এই বিন্দুতে এইখানে যে তাপমাত্রা হবে, এইখানে সেম তাপমাত্রা হবে, যেমন সহস্ন সংকোচন করতেছে। তাহলে আমরা সি বিন্দুর তাপমাত্রা বের করার চেষ্টা করব। লিখবা হচ্ছে বিসি একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, বিসি রুদ্ধতাপীয় প্রসারণ করতেছে, রুদ্ধতাপীয় প্রসারণ একটা প্রক্রিয়া। সেহেতু আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে হচ্ছে তাপমাত্রার সাথে যেহেতু আয়তন দিয়ে আছে, আমরা হচ্ছে তাপমাত্রার সাথে আয়তনের সম্পর্ক জানি হচ্ছে টিভি সমান সমান কনস্ট্যান্ট, টিভি গামা মাইনাস 1 ইকুয়াল হচ্ছে কনস্ট্যান্ট। যদি কনস্ট্যান্টটা উঠে দেয়, আমরা T1 V1 লিখতে পারি, সেহেতু টি সমান সমান T2 V2 এটা লিখতে পারি, বাট এই পাশে T2 লিখবো কারণ T2 বের করবো। T2 V2 গামা মাইনাস 1, এ পাশে হচ্ছে T1 V1 গামা মাইনাস হচ্ছে 1, আমরা এই T2 টাই বের করব, বা T2 টা হবে দেখো ভিটা এই পাশে গেলে V1 ডিভাইডেড হচ্ছে V2 হবে। দেখো এই দুইটারই পাওয়ার সেম, একটার পর পাওয়ার দিলে মেয়ের সাথে হচ্ছে T1 গুণ হবে। তাহলে দেখো T1 টা দেওয়া আছে, V1 আর V2 এর মানগুলো লিখি। দেখো V1 V মানে হচ্ছে আদি আয়তন, দেখো বি বিন্দুতে যখন ছিল রুদ্ধতাপ বিসি প্রক্রিয়ার, বি বিন্দুতে যখন ছিল তখন হচ্ছে 4 4, V1 হচ্ছে 4 গুণন একক দিয়েছে হচ্ছে 10 টু দি পাওয়ার -3 মিটার কিউব, আর V2 টা হচ্ছে চূড়ান্ত আয়তনের পরবর্তী আয়তন। দেখো যখন সি বিন্দুতে আছে তখন হচ্ছে আয়তন হচ্ছে 13.258 গুণন 10 টু দি পাওয়ার কিন্তু -3 হবে, -3 মিটার কিউব। এখন বসে ক্যালকুলেশন করলে হবে। দেখো V1 এর মান কত, V1 এর মান হচ্ছে 4 গুণন 10 টু দি পাওয়ার -3 ডিভাইডেড V2 এর মান হচ্ছে 13.58
গুণন 10⁻³ এর সাথে গুণ হবে T1 এর মান কত 323। তাহলে দেখো এইটা আর এটা কাটা যায়, তাহলে আর উপরে হচ্ছে গামার মান কত, গামার মান কি উল্লেখ করে দিয়েছে, গামার মানও উল্লেখ করে দেয়নি, সেহেতু এটা আমাদের হচ্ছে গামার মানটা আমরা ধরে নেব হচ্ছে দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামার মান কিন্তু হয় হচ্ছে 1.40, এটা আমরা ধরে নিব, কার্যচক্রের ক্ষেত্রে এইটাই হয় গামার মান, বুঝছো। তাহলে দেখো গামা -1, তাহলে ক্যালকুলেশন করব, তাহলে এখানে আসবে হচ্ছে 1.4 মাইনাস হচ্ছে 1, তাহলে এখানে হচ্ছে 4 ডিভাইডেড 13.58, এরপর পার হবে হচ্ছে 0.4, এর সাথে গুণ হবে হচ্ছে 323, তাহলে আসবে হচ্ছে 200-র কাছাকাছি 19 পয়েন্ট সামথিং আসবে। সো এটাকে আমরা এইভাবে লিখতে পারবো 200 কেলভিন, অনেক কাছাকাছি মান তো, সেহেতু এই চিহ্নতে 200 কেলভিন লিখবো। তাহলে আমরা হচ্ছে T2 এর মান পেলাম 200 কেলভিন। এখন একটু বসিয়ে দেই, আমরা T2 এর মান কিন্তু অনেক কষ্ট করে 200 কেলভিন বের করেছি, 200 কেলভিন। তাহলে দেখো এখানে বসিয়ে দেই, তাহলে দেখো কি হয়, 1 মাইনাস T2 এর মান কত পাইছি 200, ডিভাইডেড হচ্ছে T1 এর মান হচ্ছে 323, যেহেতু দক্ষতা সেহেতু শতকরা প্রকাশ করার জন্য 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ দিব, বুঝছো। তাহলে যদি ক্যালকুলেশন করে তাহলে দেখো কত আসে, 1 মাইনাস 200 ডিভাইডেড হচ্ছে 323, এর সাথে হচ্ছে 100 গুণ দাও, তাহলে আসবে দেখবো হচ্ছে 38.0, সেটা হচ্ছে 38% লিখতে পারো। সো এটাকে আমরা প্রথমটার জন্য দক্ষতা দিতে পারি এটা 1, প্রথম চিত্রের ক্ষেত্রে। এবার দ্বিতীয় চিত্রে দেখো, এটা তাপমাত্রা, গ্রাহকের তাপমাত্রা এবং উৎসের তাপমাত্রা দুইটাই দেওয়া আছে, আর আমাদের বের করা ইজি। অতএব লিখবা হচ্ছে এটা হচ্ছে চিত্র 1-এর ক্ষেত্রে, চিত্র 1-এর দক্ষতা। এবার লিখবা চিত্র 2-এর দক্ষতা, চিত্র 2-এর দক্ষতা, এটাকে আমরা হচ্ছে eta2 দিলাম, সেম ফর্মুলা 1 মাইনাস T2 ডিভাইডেড হচ্ছে, দেখো চিত্র 2 হচ্ছে উৎসের তাপমাত্রা T1 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে, এটাকে কেলভিনে কনভার্ট করতে হবে। 273 যোগ করলে হবে হচ্ছে 273 যোগ করলে হবে 353 কেলভিন। আর T2 এর মান কিন্তু দেওয়া আছে, দেখো T2 এর মান কিন্তু হচ্ছে গ্রাহকের তাপমাত্রা দেওয়া আছে হচ্ছে 200 কেলভিন, এখানে বসে দাও। দেখো তাহলে T1 এর মান কত, T1 এর মান হচ্ছে 353, আর T2 এর মানটা হচ্ছে 200, এর সাথে 100% গুণ করো, তাহলে দেখো কি আসে, এটা ভাগ এত, তাহলে হচ্ছে 1 মাইনাস অ্যান্সার গুণ হচ্ছে এটার আসতেছে হচ্ছে 43%। এই দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে, দ্বিতীয় ইঞ্জিনের ক্ষেত্রে হচ্ছে দক্ষতার মান আসতেছে 53। এখন তুলনা করতে বলছে, তাহলে কোনটা বেশি কার্যকর হবে, দেখো তো এইটা প্রথম চিত্রের দক্ষতা হচ্ছে 38%, আর পরেরটার আছে 43%। যেটার দক্ষতার মান যত 100-র কাছাকাছি থাকবে, আর বেশি হলে কিন্তু হবে না, 100-র কাছাকাছি থাকবে বা বেশি মান থাকবে, সেটা কিন্তু বেশি কার্যকর। সেহেতু লিখবা হচ্ছে এই eta1 eta2 গ্রেটার দেন হচ্ছে eta1, সেহেতু হচ্ছে যেহেতু দ্বিতীয় চিত্রের ইঞ্জিনের হচ্ছে দক্ষতা বেশি, সেহেতু দ্বিতীয় চিত্রের ইঞ্জিনটি হচ্ছে বেশি কার্যকর হবে। সো আশা করি এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে যে কোন ফর্মুলা এইটাতে ইউজ করতে হবে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ। দেখো এই প্রশ্নে হচ্ছে একটা কার্ণচক্র দিয়েছে ABCD, একটা কার্ণচক্র দেখানো হয়েছে, যে এখানে হচ্ছে উৎসের তাপমাত্রা হচ্ছে 127 ডিগ্রি সেলসিয়াস, আর এখানে হচ্ছে চাপ পিয়নের মান এত দেয়া আছে, আর বলে দিয়েছে হচ্ছে প্রতিটি ধাপে সংকোচন বা প্রসারণের অনুপাত হচ্ছে 2:1, আর এখানে হচ্ছে গামার মান দেয়া আছে এত, মোল সংখ্যা হচ্ছে 1। এর আলোকে আমাদের প্রশ্নগুলো সমাধান করতে হবে। দেখো গ নাম্বার প্রশ্নে বলেছে হচ্ছে P3 এর মান কত, P3 কোথায় আছে, সি বিন্দুতে কিন্তু P3 আছে, এইটা আমাদের, এইটার মান আমাদের কিন্তু বের করতে হবে। তাহলে দেখো এই চারটা যে ধাপ রয়েছে এগুলো একটা শনাক্ত করি। দেখো আশা করি তোমাদের চেনার কথা হচ্ছে রুদ্ধদ্রয়ের প্রক্রিয়া কিন্তু সমষ্ণ প্রক্রিয়ার থেকে একটু খাড়া হয়। দেখো এইটা থেকে কিন্তু এইটা খাড়া, আবার এইটা থেকে কিন্তু এইটা খাড়া, সেহেতু আমরা এখান থেকে শনাক্ত করতে পারবো যে হচ্ছে এ বি, এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ কিরকম প্রক্রিয়া, এরকম হবে সমষ্ণ, এটা কিন্তু প্রসারণ। যদি লিখি দাঁড়াও, আমার কলমটা কোথায় গেল, এটা
এই ধাপ এইটা কিন্তু হচ্ছে সমষ্ণ প্রসারণ, বাট এইটা থেকে এটা কিন্তু খাড়া ধাপ, আর এইটা কিন্তু হবে হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ। আবার এইটা কিন্তু হচ্ছে খাড়ার থেকে কিন্তু কম খাড়া, আর এটা এই দিক যাবে। আর এই ধাপটা হচ্ছে সমষ্ণ সংকোচন, সমষ্ণ সংকোচন। আবার এই ধাপ কিন্তু খাড়ায় এই দিক যাবে, আর এই ধাপটা কিন্তু হবে হচ্ছে রুদ্ধতাপীয়, রুদ্ধতাপীয় সংকোচন। এখন আরেকটা জিনিস বোঝার আছে, এখানে দেখো হচ্ছে প্রত্যেকটা থাকবে সংকোচন বা প্রসারণের অনুপাতের কথা বলা হয়েছে। তো সংকোচন কার ঘটে বলো তো? সংকোচন কিন্তু এখানে তাপমাত্রাও দিয়ে দিছে, তাপমাত্রার সংকোচন বা প্রসারণ ঘটলে তাপমাত্রা কোনো কিছু হয় না। সম্প্রসারণ বা প্রসারণ ঘটে হচ্ছে আয়তনের আয়তনের ক্ষেত্রে। তাহলে দেখো সংকোচন, ধরো এইটাতে হচ্ছে সমষ্ণ প্রসারণ ঘটছে, প্রসারণ যখন ঘটে তখন কিন্তু হচ্ছে আয়তন বৃদ্ধি পাবে, এটা বুঝতে হবে। প্রসারণ যখন ঘটবে তখন আয়তন বৃদ্ধি পাবে। ফর এক্সাম্পল, এখানে আয়তন আছে v1 হচ্ছে আছে হচ্ছে ধরলাম x, এখানে 2x হবে। কেন? এর অনুপাত, প্রসারণের অনুপাত 2:1 এর কথা বলে দিয়েছে। অবশ্যই এই বিন্দু থেকে এই বিন্দুতে কিন্তু আয়তনটা বৃদ্ধি পাবে। আবার এইখানে যে আয়তন আছে, ধরো এইখানে হচ্ছে v2 এর মান যদি x হয়, এখানে v3 মান হবে কিন্তু 2x। বুঝছো? এগুলো প্রসারণ ঘটতেছে, বাট এগুলোতে আবার সংকোচন ঘটতেছে। এইখানে যদি হচ্ছে v3 এর মান ধরো x, আর এইখানে v4 এর মান কিন্তু x/2 হবে। মানে হচ্ছে এগুলো সংকোচন ঘটতেছে, সংকোচন ঘটলে কি আয়তন কমে যায়। অনুরূপ ভাবে এই রুদ্ধতাপীয় সংকোচন প্রক্রিয়ায় এইখানে ধরো v4 এর মান যদি x হয়, এখানে কিন্তু হচ্ছে v1 এর মান x/2 হবে, এখানে সংকোচনের অর্ধেক হবে। এইটুকু ক্লিয়ার? তাহলে প্রশ্নটি সমাধান করতে পারবে। এখন গ নম্বর প্রশ্ন বলেছে হচ্ছে P3 এর মান কত আমার। তাহলে দেখো এই প্রশ্নটা আমাদের যেভাবে সমাধান করতে হবে, দেখো এইখানে জাস্ট P1 এর মান দেয়া আছে, P2 এর মান কিন্তু দেয়া নাই। সো প্রথমে আমাদের P2 এর মান বের করতে হবে, মানে AB ধাপ থেকে হচ্ছে সমষ্ণ সম্প্রসারণ, প্রসারণ থেকে আমাদের হচ্ছে P2 এর মান বের করব। দেন হচ্ছে P2 থেকে P3 মানে BC ধাপের ঊর্ধ্বধাপের প্রসারণ থেকে এই P3 বের করব। ডিরেক্টলি কিন্তু আমরা হচ্ছে এই P1 থেকে P3 বের করতে পারবো না। তাহলে দেখো কি কি দিয়ে আছে, PV কিন্তু দিয়ে আছে। তাহলে আমরা দেখো সমষ্ণ লিখবা হচ্ছে AB ধাপটি হচ্ছে এবি ধাপটা হচ্ছে সমষ্ণ, আমি সংক্ষিপ্ত করে লিখতেছি, তোমরা ভালো পূর্ণ নামে লিখবে, সমষ্ণ প্রসারণ। সমষ্ণ প্রসারণ, সমষ্ণ প্রসারণের ক্ষেত্রে আমরা কি জানি, সমষ্ণ ধাপে কি ঘটে? সমষ্ণ প্রক্রিয়া কিন্তু বয়েলের সূত্র ঘটে। সমষ্ণ প্রক্রিয়া হচ্ছে এইখানে যে তাপমাত্রা থাকবে এখানে তাপমাত্রা সেম থাকবে, তাপমাত্রাগুলো পরিবর্তন হয় না। সেখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে P1 V1 ইকুয়াল হচ্ছে P2 V2। তাই তো প্রথমে আমরা কি বের করব, আমরা হচ্ছে এখান থেকে P2 বের করব, দেন এখান থেকে P3 টা বের করব। সমান হবে কি, এই P2 সমান সমান হবে হচ্ছে, বা এই P2 সমান সমান হবে হচ্ছে V1 ডিভাইডেড হচ্ছে V2 এর সাথে গুণ হবে কিন্তু হচ্ছে P1। আর এখানে ডাটাগুলো লিখে কি কি ডাটা দেয়া আছে দেখো। এইখানে ডিরেক্টলি V1 এবং V2 এর মান ডিরেক্টলি কিন্তু দেয়া নেই। কি বলছে? বলছে সংকোচন এবং প্রসারণ অনুপাত 2:1। কি বলছে দেখো, এটা সম্প্রসারণ ঘটতেছে, সম্প্রসারণ ঘটলে কি হবে? আয়তন বৃদ্ধি পাবে। এইটাতে যে আয়তন দেখবে এইটার থেকে আয়তন এখানে বৃদ্ধি পাবে। তাহলে বলছে অনুপাত 2:1 হতে হবে। তাহলে দেখো এই V1 যে আছে, V1 ধরলাম হচ্ছে আদি আয়তন হচ্ছে x, আর এই সম্প্রসারণের কারণে এখানে V2 টা কিন্তু হয়ে যাবে 2x। এখন দেখো V2 ইন্টু V1 এর অনুপাত 2:1 এ হবে। বুঝছো? এটা কিন্তু প্রশ্নে এইটাই 2:1 এর অনুপাতের কথাই উল্লেখ করে দিয়েছে। আচ্ছা, আর P1 এর মান কত দিয়েছে দেখো, P1 এর মান দিয়েছে হচ্ছে 3.7 গুণন 10 টু দি পাওয়ার 5 নিউটন মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখানে বসে দেখো V1 এর মান কত, x ডিভাইডেড V2 এর মান হচ্ছে 2x, এর সাথে গুণ হবে হচ্ছে P1 এর মান হচ্ছে 3.7 গুণন 10 টু দি পাওয়ার 7। তাহলে দেখো এখানে ax আর x কাটা যাবে, উপরে থাকবে 1। তাহলে দেখো এটাকে 2 দ্বারা ভাগ যদি করি তাহলে কত হয় দেখো, 2 দ্বারা ভাগ করলে হবে হচ্ছে 1.85 গুণন 10 টু দি পাওয়ার 5, এটা হবে নিউটন মিটার পার সেকেন্ড। এইটা আমরা এই বিন্দুতে আমরা হচ্ছে P2 এর মান বের করছি। এইবার দেখো এবার P2, এবার আমরা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা
অ্যাপ্লাই করে ফর্মুলা অ্যাপ্লাই করে এই P3 এর মান বের করব। সো P2 এর মান একটু লিখে রাখি, দেখো P2 এর মান কত পাইলাম 1.85 গুণন 10⁵ এবার এবার লিখবা হচ্ছে এই বিসি হচ্ছে বিসি ধাপটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণে। এবার এই রুদ্ধতাপীয় প্রসারণের ক্ষেত্রে আমরা এবার কাজ করব। দেখো এই বিসি ধাপে কি আছে, P2 এর মান কিন্তু আমরা বের করছি, আমরা P3 এর মান বের করব। তাহলে এগুলো মিশিয়ে দেই। দেখো রুদ্ধতাপীয় প্রক্রিয়া কিন্তু মানে কি করছে, প্রসারণ করছে। এইখানে যে আয়তন থাকবে সেই আয়তন এখানে এসে কিন্তু দ্বিগুণ হয়ে যাবে, যেহেতু প্রশ্ন বলছে 2:1 প্রসারণ করছে। তাহলে দেখো এখানে V2 যেটা আছে সেটা আমাদের ধরে আবার নিলাম, V2 এর মান হবে x, আর V3 এখানে যেটা আছে সেটা ডাবল হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে, তাহলে হবে 2x। আর P2 এর মান দেওয়া আছে, আমরা হচ্ছে P3 এর মান বের করব। P3 এর মান আমরা জানি না, এইটা আমরা বের করব। দেখো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কার কার ভেতরে এখানে সম্পর্ক, গামার সাথে সম্পর্ক নিব। গামার সাথে সম্পর্ক নিব হচ্ছে চাপ এবং হচ্ছে আয়তন। আমরা জানি হচ্ছে পি ভি গামা ইকুয়াল হচ্ছে কনস্ট্যান্ট। গামার মান কত, গামার মান দিয়ে দিয়েছে হচ্ছে কত 1.4 দ্বিপারমাণবিক গ্যাসে, তাই তো। আচ্ছা দেখো এখানে দেখো নরমাল আমরা লিখি P1 P2 তাই তো লিখে, বাট এবার হচ্ছে 1টা লিখবো না, এবার 2 3 এর সাথে সম্পর্ক। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে P2 V2 গামা ইকুয়াল লিখতে পারবো হচ্ছে P3 V3 গামা। বুঝছো, অনেকজন এখানে 1 এখানে 2 দিবে, হবে না। এই প্রথম ধাপের ক্ষেত্রে যদি এখানে যদি 1 2 থাকতো, মানে এখানে 1 এখানে 2 যদি থাকতো তখন লিখতাম, এখানে 2 আছে 3 আছে, ঠিক এভাবে লিখবো। আমরা বের করবো কি P3 বা P3 সমান সমান হবে, দেখো এটা এবার শেষে ভাগ হবে, তাহলে হচ্ছে P2 ডিভাইডেড হবে হচ্ছে P3, উপরে যাবে হচ্ছে গামা এসে গুণ হবে হচ্ছে P2। তাহলে দেখো V2 কত, V2 হচ্ছে x আর V3 টা হচ্ছে 2x, এর সাথে গুণ হবে কত P2 হচ্ছে 1.85 গুণন 10⁵। তাহলে দেখো এইটা গামা মনে হবে, হ্যাঁ গামা, উপরে গামার মান কত 1.40, x কাটা এখানে থেকে হাফের উপরে হচ্ছে পাওয়ার হচ্ছে, এখানে হাফের উপরে পাওয়ার কত 1.40, হাফের পরে পাওয়ার দেওয়া হচ্ছে 1.40, এর সাথে গুণ হবে হচ্ছে এইটা 1.85 গুণন 10⁵, কিন্তু এর সাথে গুণ হবে। তাহলে অবশেষে আসতেছে হচ্ছে 7.01 গুণন 10⁻, কত 10⁻, হচ্ছে 4। এটা কি অতএব আমরা পাইলাম হচ্ছে P3 চাপ, এককটা হবে প্যাসকেল বা নিউটন মিটার পার সেকেন্ড। তাহলে অ্যান্সারটা হচ্ছে এই প্রশ্নের এইটাই। আশা করি বুঝতে পেরেছো। এইবার ঘ নাম্বার প্রশ্নটি সমাধান করে দেওয়া যাক। ঘ নাম্বার প্রশ্নে বলছে উদ্দীপকের চক্রে মোট কৃতকাজ যদি শূন্য হবে কিনা, মানে একটা যে চক্র দেয়া আছে প্রত্যেকটা ধাপের কৃতকাজের যোগফল মানে শূন্য হবে কিনা গাণিতিক ভাবে বিশ্লেষণ করতে বলেছে। সো দেখো এই কার্ন চক্রে যদি প্রত্যেকটা ধাপের সবকিছু আয়তন এবং হচ্ছে চাপ তাপমাত্রা কেউ যদি এইটাতে মানে এই প্রশ্ন সমাধানের ক্ষেত্রে যদি প্রত্যেকটা ধাপের ক্ষেত্রে বোঝে, কার্ন চক্র থেকে যত প্রশ্ন আসুক না কেন সে পারবে কৃতকাজ বা হচ্ছে এন্ট্রপি শূন্য হবে কিনা। জাস্ট অনেক একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট হলে এই প্রশ্নটা আমি সমাধান করছি। দেখো আমাদের প্রত্যেকটা ধাপের হচ্ছে কৃতকাজ নির্ণয় করতে হবে। সো এবি ধাপটা কি, সমষ্ণ প্রসারণ। বিসি ধাপটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ। এরপরে হচ্ছে আর এইটা হচ্ছে সমষ্ণ সংকোচন, আর ডি এর ধাপটা হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন। ধীরে ধীরে আস্তে আস্তে প্রত্যেক ধাপে একটা একটা করে আমরা হচ্ছে কৃতকাজ বের করবো, দেন যোগফল করবো, দেখবো শূন্য আসে কি না। তাহলে প্রথমে আমরা এবি লিখবা হচ্ছে এবি ধাপটা হচ্ছে সমষ্ণ প্রসারণ। সমষ্ণ প্রসারণ, এই সমষ্ণ প্রসারণের ক্ষেত্রে বা সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি কৃতকাজ ডাব্লু, আমরা W1 দিলাম, এটাকে W1 সমান সমান হচ্ছে এন আর টি লন
nRT লন V2 ডিভাইডেড হচ্ছে V1, বা এখানে P1 ডিভাইডেড P2 দিতে পারো। তাহলে দেখো এইটার ক্ষেত্রে বের করে দেখে ডাটাগুলো একটু লিখি। দেখো n কত মোলের কথা বলছে, দেখো 1 মোলের সংখ্যার কথা বলছে। n এর মান হবে হচ্ছে 1, আর এর মান আমরা জানি বা দিয়েও দিয়েছে নাকি, আর এর মান দিয়ে দেন, আর এর মান জানি 8.31। এরপর হচ্ছে t, এই টিটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া কিন্তু একটাই তাপমাত্রা থাকে, এটা উচ্ছেদ তাপমাত্রা, এটা T1, এটা উল্লেখ করে দিয়েছে হচ্ছে। দেখো উচ্ছেদ তাপমাত্রা হচ্ছে 127 ডিগ্রি সেলসিয়াস। আমাদের 127 ডিগ্রি সেলসিয়াস নিলে হবে না, আমাদের ক্যালভিনে কনভার্ট করতে হবে। কিভাবে ক্যালভিনে কনভার্ট করব, এর সাথে হচ্ছে 273 যোগ করো, 127 এর 273 যোগ করলে কিন্তু এটা ক্যালভিনে কনভার্ট হবে। তাহলে কত হয় দেখো, 273 প্লাস হচ্ছে 127, তাহলে আসতেছে হচ্ছে 400 কেলভিন, 400 কেলভিন। আর ভি, দেখো V1টা কি বলছে উল্লেখ করে দেন, কি বলছে অনুপাতটা উল্লেখ করে দিয়েছে। কি বলছে, এইটা একটা প্রসারণ ধাপ, এইখানে যদি x হয় এখানে 2x হবে, কারণ 2:1 প্রসারণ অনুপাত। তাহলে এইখানে আদি আয়তনটা যদি x ধরি, তাহলে পরবর্তীতে চূড়ান্ত আয়তন এখানে আসে হবে হচ্ছে 2x। মানে এইটা বুঝলে প্রশ্ন ইজি, বুঝছো। মানগুলো বসে দেখো, এর মান হচ্ছে 1, আর এর মান হচ্ছে 8.31, গুণন টির মান কত, এটা একটু এই দিক লিখে, n এর মান 1, আর এর মান হচ্ছে 8.31, গুণ টি এর মান হচ্ছে 400, গুণ হচ্ছে লন V2 এর মান হচ্ছে 2x ডিভাইডেড V1 এর মান হবে x, দ্যাট মিন্স এর ভেতর থাকবে 2। তাহলে একবারই ক্যালকুলেশন করে দেখো, 8.31 গুণন 400 গুণন হচ্ছে লন 2 গুণন হচ্ছে লন 2, তাহলে আসতেছে হচ্ছে 2304, 2304.02। এটা কি কি তো এটা আসলে হচ্ছে কি, এটা এটা কি আসলে হচ্ছে কি তো কাছে রেখে হচ্ছে জুলি হবে, এটা W1 পাইলাম। একটু লিখে রাখি, পরবর্তীতে আমাদের লাগবে। সো এইখানে একটু লিখে রাখি, W1 এর মান কত পাইলাম, W1 কি তো গাছের মান পাইলাম হচ্ছে 2304.02 জুল। এবার আমরা এই বিসি ধাপের হচ্ছে কৃতকাজ বের করবে, এটা কোন ধাপ বলতো, এটা কিন্তু রুদ্ধতাপীয় প্রসারণ। সো দেখো লিখবা হচ্ছে বিসিটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ, আমি সংক্ষিপ্ত করে লিখছি, তোমরা কিন্তু পুরোটাই লিখবা। সো লিখবা রুদ্ধতাপীয় প্রসারণ। সো আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়া হচ্ছে কৃতকাজের ফর্মুলা হচ্ছে W সমান সমান হচ্ছে nRT1 মাইনাস হচ্ছে T2 ডিভাইডেড হচ্ছে গামা মাইনাস 1, গামা মাইনাস হচ্ছে 1। এবার দেখো আমাদের এইটার মানে হচ্ছে এই বিসি ধাপ মানে রুদ্ধতাপীয় প্রসারণের ক্ষেত্রে কৃতকাজ বের করার ক্ষেত্রে আমাদের কি কি ডাটা লাগবে একটু লিখি। আমাদের n এর মান লাগবে, n এর মান দেওয়া আছে 1 মোল, আর এর মানও জানি, আর এর মান হচ্ছে 8.31। T1টা হচ্ছে প্রাথমিক যে তাপমাত্রা থাকে। দেখো এই বিসি ধাপের ক্ষেত্রে কিন্তু এইটা কিন্তু হচ্ছে এটা কিন্তু সমষ্ণ প্রক্রিয়া, এইখানেও তাপমাত্রা সেম, এখানেও সেম, এইখানেও সেম, এখানেও সেম, তাপমাত্রা কিন্তু পরিবর্তন, সো এইখানেও সেম। এইখানে কিন্তু হচ্ছে এই বিন্দুতে কিন্তু হচ্ছে T1 এর মানে কিন্তু এইটা হবে 127 ডিগ্রি সেলসিয়াস, দ্যাট মিন্স এটা 400 কেলভিন হবে। বাট এইখানে কিন্তু রুদ্ধতাপীয় প্রসারণ বা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কিন্তু তাপমাত্রার পরিবর্তন হয়। এইখানে যখন আসবে তখন কিন্তু হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপমাত্রার পরিবর্তন হবে, এইখানে T2টা হচ্ছে পরিবর্তন হবে। কত হবে আমাদের এইটা কিন্তু দেয়া নেই, এইটা আমাদের বের করতে হবে। তাহলে গামার মান দেয়া আছে, দেখো গামার মান হচ্ছে 1.40। আমাদের জাস্ট দেখো T1 এর মানও দেয়া আছে, T1 এর মান কিন্তু এখানে 400 কেলভিন, আর আমাদের T2 এর মান বের করতে পারলে আমরা বিসি পদের হচ্ছে কৃতকাজ বের করতে পারবো। তাহলে আমরা হচ্ছে T2 বের করার চেষ্টা করব। দেখো আমরা রুদ্ধতাপীয় ক্ষেত্রে আমাদের এখানে কার কার সম্পর্ক নিলে ভালো হয়, দেখো এখানে দেখো আমরা আয়তন এবং হচ্ছে তাপমাত্রা মানে টিভির সম্পর্ক নেব। কেন, আয়তন ডিরেক্টলি দেয়া না থাকলে কুলু দিয়ে আছে, মানে হচ্ছে এখানে যা থাকবে প্রসারণের ক্ষেত্রে সেটা ডাবল হবে। তাহলে দেখো আমরা হচ্ছে টিভির ভিতর ফর্মুলা জানি, টিভির ভিতর হচ্ছে গামা মাইনাস হচ্ছে 1 ইকুয়াল হচ্ছে কনস্ট্যান্ট, তাই তো। তাহলে দেখো
এখানে ভি2 যেটা থাকবে ভি3 কিন্তু ডাবল হয়ে যাবে, কিন্তু প্রশ্ন উল্লেখ করে ওইটা দিয়েছে। তাহলে দেখো এখানে ভি2 ধরলাম হচ্ছে এইটার ক্ষেত্রে এখানে ভি2 ধরলাম হচ্ছে এক্স, তাহলে এখানে ভি3 এসে কি হবে, ভি3 সমান সমান হবে হচ্ছে 2x। প্রসারণ করতেছে, বুঝছো? এটা বুঝলে এই প্রশ্ন ইজি। তাহলে কনস্ট্যান্ট তুলে দিলে আমরা এবার 1 2 লিখতে পারবো না, 2 আর 3 এর ভিতর নেওয়া লাগে, বুঝছো? এখানে 2 আর 3 যেহেতু আছে সেহেতু লিখবো হচ্ছে টি2 ভি2 গামা মাইনাস 1, তারপর হচ্ছে টি3 ভি3 গামা মাইনাস হচ্ছে 1। কি বের করব? এখানে টি2 এখানে কি হচ্ছে, না টি3 দেয়া লাগবে না, আমরা টি1 এ দিতে পারি, কারণ এখানে তাপমাত্রা একটাই আছে, টি1 হবে আর এখানে কিন্তু টি2 হবে, বাট ভি2 আর ভি3 কিন্তু দিতে হবে, বুঝছো? তাহলে আমরা টি2 টা বের করবো। এই টি2 সমান সমান বা টি2 সমান সমান হবে, এটা এই পাশে আসলে হবে হচ্ছে ভি2 ডিভাইডেড ভি3, দুইটার বেশি পাওয়ার সেম, তাই একটার উপর পাওয়ার দিলাম, এর সাথে গুণ হবে হচ্ছে টি1। তাহলে দেখো ভি2টা আদি আয়তন আমরা কত ধরছি, আদি আয়তন হলো এক্স, পরবর্তীতে হচ্ছে এক্স, পরবর্তী হচ্ছে 2x, এরপর হচ্ছে গামা মাইনাস 1। গামার মান কত? গামার মান আমরা জানি হচ্ছে 1.4 মাইনাস হচ্ছে 1, এর সাথে গুণ হবে টি1 মানে হচ্ছে 400। তাহলে এখানে কিছু হবে না, এখানে হচ্ছে হাফ। এখানে একবারে ক্যালকুলেশন করবে, দেখো হাফের পর পাওয়ার এখানে আসবে 0.4, হাফের পরে পাওয়ার হচ্ছে 0.4, গুণন হবে হচ্ছে 400, 400 গুণ করলে আসছে 303.14। তাহলে টি2 মান পেলাম আমরা হচ্ছে 303.14 কেলভিন। তাহলে আমরা টি2 মান কত পাইলাম? এই টি2 মান পাইলাম হচ্ছে 303.14 কেলভিন। এখন কিন্তু আমরা এখানে টি2 মান বসে এই প্রশ্নটারও সমাধান করতে পারবো, কৃতকাজ বের করতে পারবো। তাহলে বসে দেই। তাহলে দেখো এন এর মান কত 1, আর এর মান হচ্ছে 8.31, গুণ হচ্ছে টি1 এর মান প্রাথমিক আগে তাপমাত্রা ছিল 400, মাইনাস হচ্ছে টি2 টা হচ্ছে কত বের করলাম 303.14, ডিভাইডেড হচ্ছে গামার মান 1.4 মাইনাস হচ্ছে 1 হবে। একবারে ক্যালকুলেশন করব। তাহলে প্রথমে এইটা থেকে এইটাকে মাইনাস দাও, 400 মাইনাস হচ্ছে এত, তাহলে এর সাথে আবার গুণ দেওয়া হচ্ছে 8.31, এটাকে ভাগ দেওয়া হচ্ছে 0.4 দ্বারা, তাহলে আসতেছে হচ্ছে 2013। এভাবে লিখতে পারো, পয়েন্ট সামথিং তো 2013 লিখতে পারো, 2000। আচ্ছা 12 পয়েন্ট কত আসলে, এটা লিখি 12 পয়েন্ট আমার আসলে হচ্ছে 19 সামথিং, এটা কি জুল আসবে, এটা আমরা পাইলাম হচ্ছে। এটার কি তো আজকে আমরা ডিডব্লিউ দিতে পারি, তাহলে এইটা একটু ডিডব্লিউটাও লিখে রাখি, এই সমষ্ণ প্রসারণের কৃতকাজ ডিডব্লিউটাও লিখে রাখি, কত পাইলাম 2012 এত জুল। এবার আমরা হচ্ছে সিডিটা কি, সিডিটা হচ্ছে সমষ্ণ সংকোচনের কৃতকাজটা বের করব। এবার লিখবা হচ্ছে বিসি ধাপটা হচ্ছে সমষ্ণ সংকোচন, বিসি ধাপটা হচ্ছে সমষ্ণ সংকোচন। তাহলে দেখো সমষ্ণ প্রক্রিয়া আমরা কৃতকাজ, এটাকে আমরা ডিডব্লিউ দিলাম, আমরা জানি সমষ্ণ প্রক্রিয়া কৃতকাজ এন আর টি লন ভি2 ডিভাইডেড হচ্ছে সরি ভি1, এখানে কি হবে ভি1 ডিভাইডেড ভি2 ডিভাইডেড হচ্ছে ভি1 ডিভাইডেড ভি1, বাট এখানে ভি আর এগুলো চেঞ্জ করতে হবে, আমি দেখাচ্ছি। দেখো ডাটাগুলো লিখি, কি কি ডাটা লাগবে আমাদের, এন এর মান লাগবে 1 দেওয়া আছে, আর এর মান জানি হচ্ছে 8.31, টির মান কত, টির মান হচ্ছে এন আর টি, এটা কোন ধাপ, এটা হচ্ছে বিসি। এবার টিটাও কিন্তু হবে হচ্ছে এই টি2 যেটা সেটা কিন্তু হচ্ছে এই টি2 হবে, কারণ দেখো এখানে এটা সমষ্ণ প্রক্রিয়া, এখানেও টি2 মান, এখানে যে তাপমাত্রা সেম, এখানেও সেম, এখানে সেম, এখানেও সেম হবে, বুঝছো? তাহলে টির মানটা হবে এই টি2 মান যেটা সেটা হবে, টি2 মান কত বের করছি 303.1 কত
টি টুর মান বের করছে হচ্ছে 1.7 কেলভিন। এইবার দেখো আমাদের ভি2 আর হচ্ছে ভি1 লাগবে। ভি2টা হচ্ছে আদি আয়তন, ভি1টা হচ্ছে পরবর্তী আয়তন। এইবার বোঝার বিষয় আছে, দেখো এইখানে এটা কি সংকোচন করলে কি হয়, আয়তন কিন্তু কমে যায়। এইখানে যে আয়তন থাকবে এইখানে আয়তন সেটা কমে যাবে, কোন আকারে কমবে, 2:1 আকারে কিন্তু। তাহলে এইবার আমাদের এই আদি আয়তনকে 2x ধরবো আর পরবর্তী আয়তন হবে x, কারণ সংকোচনের অনুপাতও কিন্তু 2:1 আর প্রসারণের অনুপাতও 2:1, বুঝছো? তাহলে এইবার যে এখানে কি আছে, আদি আয়তন যেটা ভি3, সেহেতু নিচে হবে ভি3, উপরে হবে ভি2 মানে হচ্ছে ভি2 না, তো এটা হচ্ছে ভি4 দেওয়া লাগবে। এটা জানি ম্যাক্সিমাম জনে বুঝতে অসুবিধা হবে। তাহলে দেখো আসল ফর্মুলা কি হচ্ছে, দেখো আসল ফর্মুলা হচ্ছে ভি2 ডিভাইডেড ভি1, ভি2 ডিভাইডেড হচ্ছে ভি1, ভি1টা হচ্ছে আদি আয়তন, ভি2 হচ্ছে পরবর্তী আয়তন, তাই তো? তাহলে দেখো এখানে আদি আয়তন কি আছে, ভি3, তাহলে ভি3 হবে নিচে, পরবর্তী চূড়ান্ত আয়তন কি হয়েছে, ভি4, তাহলে ভি4 হবে উপরে। এইটুকু বুঝলে আর ইজি। তাহলে দেখো ভি3 কত হবে বলতো, ভি3 কিন্তু এবার আমাদের হচ্ছে 2x হবে, এখানে 2x এখানে x, কারণ মানে সংকোচনের কারণে কমে যায়, সেহেতু 2:1 আকারে কমবে, এখানে 2x হবে এখানে x হবে, বা তুমি এখানে x ধরতে পারো এখানে হাফ ধরতে পারো, সেম রেজাল্ট আসবে। হিসাবের সুবিধার্থে এইখানে আমরা 2x ধরলাম, আর তাহলে এখানে ভি4টা হবে হচ্ছে অর্ধেক হয়ে যাবে x, বুঝছো? ইজি। এখন ক্যালকুলেশন করে দেখো, n এর মান 1 গুণ r এর মান 8.31, t এর মান কত, t এর মান হচ্ছে 314 গুণ হবে হচ্ছে ln v4 এর মান কত, v4 এর মান হচ্ছে x ডিভাইডেড হচ্ছে v3 এর মান হচ্ছে 2x। আর আমরা কি জানি বলতো, আমরা কিন্তু জানি সংকোচন যখন ঘটে, রুদ্ধদেবের সংকোচন বা হচ্ছে সমষ্টি সংকোচনের কৃতকাজ অটোমেটিক্যালি কিন্তু নেগেটিভ হয়, বুঝছো? নেগেটিভ হবে, বা এন্ট্রপি বের করার ক্ষেত্রে নেগেটিভ হয়, দেখবা এখানে ক্যালকুলেশন করে ওটা প্রমাণ দেখতে পারবা, অটোমেটিক্যালি নেগেটিভ মান আসবে। তাহলে দেখো লনের ভিতরে এখানে হাফ হবে, এক্স এক্স কাটা যাবে, হাফ হবে, লনের ভিতর হাফ যখনই দিবা তখন নেগেটিভ আসবে, এর সাথে গুণ দিলে নেগেটিভ হবে, তুমি অটোমেটিক্যালি দেখতে পারো। দেখো 8.31 এর সাথে গুণ হচ্ছে 303 1.4 গুণ হচ্ছে লন হচ্ছে হাফ, দেখবা নেগেটিভ মান আসবে হচ্ছে 1746 মাইনাস 1746 পয়েন্ট, আর আমার ক্যালকুলেটর আসতেছে হচ্ছে 112 দিলাম জুল। এটা আমরা W3 বের করলাম, এটা একটু লিখে রাখি, মাইনাস আসছে কেন হচ্ছে, এটা সংকোচন করতেছে। আবার রুদ্ধতাপীয়র ক্ষেত্রে দেখবা নেগেটিভ কৃতকাজ আসবে। W3 এর মানও পাইলাম হচ্ছে মাইনাস 1746.12 বা সামথিং থাকতে পারে, এত জুল। আর একটা প্রয়োগ আছে ডিএ, রুদ্ধতাপীয় হচ্ছে সংকোচন, এইটার কৃতকাজ বের করলে তারপর আমরা যোগ করে এই প্রশ্ন সমাধান করতে পারবো। অনেক কনসেপচুয়াল প্রশ্ন, কিন্তু ম্যাক্সিমাম জন এই প্রশ্ন পারবে না বা বুঝতে অসুবিধা হয়। আশা করি আজকে আমার এই সলভ দেখার পরে আর এরকম জাতীয় প্রবলেম কোনো সমস্যা থাকবে না। এবার লেখা হচ্ছে ডিএ ধাপের কৃতকাজ বের করবে, লিখবা হচ্ছে ডিএ ধাপটা হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন, সো আমরা হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচনের ক্ষেত্রে আমরা কৃতকাজ বের করবো, এটাকে DW দিলাম। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার হচ্ছে কৃতকাজের ফর্মুলা হচ্ছে nRT1 মাইনাস হচ্ছে T2 ডিভাইডেড হচ্ছে গামা মাইনাস হচ্ছে 1। ডাটাগুলো লিখে কি দেওয়া আছে, আমরা জানি n এর মান 1 দেওয়া আছে, আর এর মান হচ্ছে আমরা জানি 8.31। এইবার এখানে T1 কোনটা T2 কোনটা হবে, T1 টা হচ্ছে আদি আয়তন, T2 হচ্ছে পরবর্তী চূড়ান্ত আয়তন, বুঝছো? আমরা কোন ধাপের ক্ষেত্রে, এই ধাপের ক্ষেত্রে বের করতেছি। এইখানে তাপমাত্রা কিন্তু আমরা জানি T2 যেটা হবে, এইখানে এসেও কিন্তু T2 সেমই হবে, কারণ এটা কিন্তু সমষ্ণ প্রক্রিয়ায় কোনো তাপমাত্রার পরিবর্তন, এখানেও T2 এর মান যা এখানেও সেম, এখানেও সেম, দ্যাট মিন্স এখানে T2 এর মান হবে কিন্তু হচ্ছে এই বিন্দুতে T2 এর মান কিন্তু হবে ওইটাই, কত 300, এখানে কিন্তু 303.14 কেলভিন কিন্তু হয়। আবার
এই প্রক্রিয়ার এটা হচ্ছে প্রাথমিক তাপমাত্রা, কম্পেয়ার করতে পারো T1 এর সাথে, বুঝাচ্ছে তোমাকে, ধরো এটা কম্পেয়ার করতে পারো T1 এর ক্ষেত্রে সাথে। আর এইখানে আরেকটা যে তাপমাত্রা থাকবে ডি এর যেহেতু চূড়ান্ত তাপমাত্রা, এইখানে T2 যেটা থাকবে, এই T2 কোনটা হবে জানো? T2 হবে হচ্ছে T1 যেটা আছে, অনেকে বুঝতে পারবে T1 T2 এলোমেলো একটা ব্যাপার, এভাবে শেখো। এইখানে যেটা থাকবে সেটা হচ্ছে প্রাথমিক, পরবর্তীতে যেটা যাবে সেটা চূড়ান্ত। আমাদের লাগবে প্রাথমিক মাইনাস চূড়ান্ত, প্রাথমিকটা আমরা বের করছি এটা, আর চূড়ান্ত দেখো এইটাও কিন্তু সমষ্ণ প্রক্রিয়া। এইখানেও তাপমাত্রা সেম, এখানেও সেম, এখানেও সেম, এখানেও এখানেও সেম। তো এখানে কিন্তু তাপমাত্রা বলেই দিয়েছে প্রশ্নে, দেখো প্রশ্নে বলে কিন্তু দেওয়া আছে যে এটা উচ্ছেদ তাপমাত্রা করো T1 এর মান এত, সো T1 এর মান কিন্তু T2 এর মানই সেম হবে। এইটার ক্ষেত্রে T2 চূড়ান্ত তাপমাত্রা কিন্তু এইটা হবে, মানে 400 কেলভিনই হবে, 400 কেলভিন, বুঝছো? তাহলে লেখবা হচ্ছে বাংলা যদি লেখো তখন 1 2 দিতে সমস্যা হবে না, বাট ডিরেক্টলি খালি যদি 1 আর 2 লেখো তখন কিন্তু সমস্যা হবে। এখানে তোমাদের একটু বুঝাচ্ছি, লিখে দিচ্ছি, কারণ এইটার ক্ষেত্রে T1 T2 সেম হতে পারে, তো এই জন্য একটু লিখবা হচ্ছে প্রাথমিক তাপমাত্রা, প্রাথমিক তাপমাত্রাকে T1 দ্বারা প্রকাশ করা হয়। প্রাথমিক তাপমাত্রা এখানে কত আছে? 303.14 কেলভিন। চূড়ান্ত তাপমাত্রায়, এবার হচ্ছে চূড়ান্ত তাপমাত্রা T2টা লেখা হচ্ছে এটার তাপমাত্রা, এখানকার তাপমাত্রা কত? 400 কেলভিন। এইটুকু বুঝলি এই প্রশ্নের সমাধান করা শেষ। তাহলে বসাতে দেখো, n এর মান 1, r এর মান 8.31 গুণ হচ্ছে T1 প্রাথমিক তাপমাত্রা কত, এইটা কিন্তু হবে 303.14 মাইনাস হবে চূড়ান্ত তাপমাত্রা, এখানে তাপমাত্রা কিন্তু 400, ডিভাইডেড হচ্ছে গামার মান 1.4 মাইনাস হচ্ছে 1। আর এইটা ক্যালকুলেশন অটোমেটিকলি দেখবা নেগেটিভ মান আসবে। কেন নেগেটিভ মান আসবে? কারণ হচ্ছে এটা কিন্তু রুদ্ধতাপীয় সংকোচন ঘটতেছে। তাহলে এইটা থেকে এটাকে মাইনাস করো, 303 1.4 থেকে যদি 400 মাইনাস করো, এর সাথে গুণ দিবা হচ্ছে 8.31, ভাগ দিবা হচ্ছে, এখানে কিন্তু ক্যালকুলেশন করলে 0.4 আসবে, 0.4, তাহলে আসবে হচ্ছে 2000 মাইনাস 2012 পয়েন্ট সামথিং। অতএব W4টা আসতেছে মাইনাস আসবে। কেন মাইনাস আসবে? কারণ এটা সংকোচন। যদি তোমার পজিটিভ মান আসতো তখন বুঝতে তোমার এটা ভুল হয়েছে, বুঝছো? এখানে মাইনাস হচ্ছে 2013.12.26 আর সামথিং আছে, এটা হচ্ছে জুল। তাহলে দেখো আমরা ডিডাব্লিউর মানও কত পাইলাম? ডিডাব্লিউর মান পাইলাম হচ্ছে মাইনাস 2012.16 জুল। এবার আমরা যোগ করে দেখবো হচ্ছে, লেখবা মোট কৃত গাছ, লেখবা হচ্ছে 51 চক্রের মোট কৃত গাছটা হবে কি, যোগ করে দেখবো জিরো হয় কি হয় না। তাহলে লিখবো মোট কৃত গাছ, W সমান সমান হচ্ছে W1 প্লাস হচ্ছে W2 প্লাস হবে হচ্ছে W3 প্লাস হচ্ছে W4। এখন যোগ করে দেখবো জিরো হয় কি হয় না, মানে শূন্য হয় কি হয় না। W1 এর মান হচ্ছে 2304.02, W2 এর মান হচ্ছে 2012.19, W3 মান হচ্ছে মাইনাস 1746.12, আর W4 এর মান হবে মাইনাস 2012.16। এখন আমরা যোগ করে দেখবো জিরো হয় কি হয় না। সতেরোশো, এরপর হচ্ছে 2012 প্লাস হচ্ছে 2304.02, আসতেছে হচ্ছে পজিটিভ 5000, সরি 597 কত 82 জুল। এটা কিন্তু নট ইকুয়াল জিরো, সেহেতু লেখবা হচ্ছে, আর এটার কৃত গাছ হচ্ছে শূন্য হবে না, এইটা দেখাতে বলছে। সো এই প্রশ্নটা তুমি যদি বুঝতে পারো কোথায় কি তাপমাত্রা ফিক্স থেকে কোথায় হচ্ছে চাপ পরিবর্তন হয়, এইটা যদি তুমি বুঝতে পারো, আশা করি যত এরপর থেকে 51 চক্রে যত ধরনের প্রশ্ন দিক না কেন সবাই হচ্ছে পারবা। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি
তাপগতি অধ্যায় থেকে আসা দিনাজপুর বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল এই প্রশ্নটা সমাধান করে দেব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। আমার চ্যানেলে যারা নতুন আছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, ওইখান থেকে আমার ফেসবুক পেজে জয়েন হতে পারো। তাহলে এই প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো এই প্রশ্নে বলছে একটা কার্নো ইঞ্জিনে হচ্ছে 327 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ উৎস থেকে 2.5 গুণন 10⁶ জুল তাপ শক্তি গ্রহণ করে 27 ডিগ্রি তাপমাত্রার তাপ গ্রাহকে তাপ বর্জন করে। এরপরে কি করছে, দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রথম পর্যায়ে উৎসের তাপমাত্রা 50 ডিগ্রি বৃদ্ধি করছে এবং দ্বিতীয় পর্যায়ে গ্রাহকের তাপমাত্রা 50 ডিগ্রি হ্রাস করা হলো। আমি গ আর ঘ নাম্বার প্রশ্ন সমাধান করে দেব। গ নাম্বার প্রশ্নে বলছে তাপ গ্রাহকে যে তাপ বর্জন করে সেইটা আমাদের বের করতে বলেছে। সো দেখো কি কি ডাটা দিয়েছে সেইটা এই পাশে লিখে ধরো। প্রথমে দেওয়া আছে হচ্ছে 327 ডিগ্রি তাপ উৎসের তাপমাত্রা দেওয়া আছে। তাপ উৎসের তাপমাত্রাকে কিন্তু T1 দ্বারা প্রকাশ করা হয়। এইটা দেওয়া আছে হচ্ছে 327 ডিগ্রি সেলসিয়াস। আমাদের কিন্তু সেলসিয়াসে, এটা হচ্ছে সেলসিয়াসে হিসাব করলে হবে না, কেলভিনে কনভার্ট করতে হবে। কিভাবে কেলভিনে কনভার্ট করব, এর হিসাব জাস্ট 270 যোগ করলে কিন্তু কেলভিনে কনভার্ট হয়ে যাবে সেলসিয়াস থেকে। 273 যোগ করলে কিন্তু এটা কেলভিনে কনভার্ট হয়ে যাবে। তাহলে কত হয় দেখো, এটার সাথে এটা যোগ করলে হবে হচ্ছে 600 কেলভিন। এরপর দেওয়া আছে হচ্ছে তাপ গ্রহণ উৎস থেকে 2.5 গুণন 10⁶ তাপ শক্তি গ্রহণ করে, মানে গৃহীত তাপকে Q1 দ্বারা প্রকাশ করা হয়। Q1 দ্বারা প্রকাশ করা হয়, Q1 দ্বারা প্রকাশ করা হয়। এইটার মান দেওয়া আছে 2.5 গুণন 10⁶ জুল। আর তোমরা কিন্তু লিখবা হচ্ছে তাপ উৎসের তাপমাত্রা T1, তাপ গ্রাহকের তাপমাত্রা, তারপর হচ্ছে তাপ গ্রাহকের তাপ, এগুলো কিন্তু তোমরা বাংলা লিখবো, তারপর Q1 লিখবা। আমি কিন্তু জাস্ট T আর Q দিচ্ছি কিন্তু। এরপর দেখো 27 ডিগ্রি তাপমাত্রা গ্রাহকের তাপ বর্জন করে, তার মানে হচ্ছে তাপ গ্রাহকের তাপমাত্রাকে T2 দ্বারা প্রকাশ করা হয়। এই T2 এর মান দেয়া আছে হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস। এইটাকেও ক্যালভিনে নিতে হবে। কিভাবে ক্যালভিনে নেব, জাস্ট এইটার সাথে 273 যোগ করে দিলে কিন্তু হচ্ছে এইটা ক্যালভিনে কনভার্ট হয়ে যাবে। তাহলে হবে কত, দেখো 27 সাথে যোগ করলে হচ্ছে 300 ক্যালভিনে কনভার্ট হলো। এখন আমাদের গ নাম্বার প্রশ্নে বলছে তাপ গ্রাহকে যে তাপ বর্জন করে, সো বর্জিত তাপ হচ্ছে Q2। বর্জিত তাপ হচ্ছে Q2 কত, এইটা আমাদের বের করতে বলছে। সো আমরা তাপগতিবিদ্যার হচ্ছে দ্বিতীয় সূত্র থেকে আমরা লিখতে পারবো হচ্ছে Q2 ডিভাইডেড হচ্ছে Q1 ইকুয়াল হচ্ছে T2 ডিভাইডেড হচ্ছে T1, বা উপরে 1 জাতীয়কে দিতে পারে, নিচে 2 গুলোকে দিতে পারে, সেম আসবে আর আদি গুণ করে। আমাদের Q2 এর মান বের করব, বা এই Q2 এর মান আসবে হচ্ছে এটা এবার সাথে গুণ হবে, তাহলে T2 ডিভাইডেড T1 এর সাথে গুণ হবে হচ্ছে Q1, তাই তো। মানগুলো বসে দিয়ে দেখো T2 এর মান কত পাইছি, কেলভিনে কিন্তু বসাতে হবে। T2 এর মান হচ্ছে কত, 300 কেলভিন ডিভাইডেড T1 এর মান কত, T1 এর মান হচ্ছে 600 গুণন হচ্ছে Q1। Q1 এর মান হচ্ছে 2.5 গুণন 10⁶, তাই তো। তাহলে দেখো এই 600 দ্বারা 300 দ্বারা 600 কাটলে 2 হবে, আর তাহলে এইটাকে আবার 2 দ্বারা ভাগ যদি করো তাহলে আসবে হচ্ছে 1.25 গুণন 10⁶ এককটা জুল হবে। এইটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। এইটা হচ্ছে বর্জিত তাপের পরিমাণ। বর্জিত তাপ অবশ্যই হচ্ছে গৃহীত তাপের থেকে অবশ্যই ছোট হবে, আর হচ্ছে উৎসের তাপমাত্রা কিন্তু গৃহীত তাপমাত্রা থেকে অবশ্যই বড় হবে। এগুলো একটু খেয়াল রাখবে। সমাধান করে দিয়ে যাক। খ নাম্বার প্রশ্নে বলছে উদ্দীপকের ইঞ্জিনের দক্ষতা বৃদ্ধির জন্য কোন প্রক্রিয়াটি বা পদ্ধতিটি অধিকতর গ্রহণযোগ্য হবে। সো দেখো এই প্রশ্ন সমাধানের ক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, আমরা দক্ষতা বের করব। আর দক্ষতা অধিকতর কখন কার্যত হবে, যখন দক্ষতার মান সবচেয়ে বেশি হবে, দ্যাট মিন্স 100% এর কাছাকাছি যেটা থাকবে সেইটা কিন্তু হচ্ছে
সেইটা দক্ষতা ভালো মানে সেই ইঞ্জিনটি ভালো কার্যকর হবে, বেশি হচ্ছে গ্রহণযোগ্য হবে। তাহলে আমরা প্রথমে কি করছে দেখো, আমরা দুইবার আমাদের দক্ষতা বের করতে হবে। প্রথমে করছে দক্ষতা বৃদ্ধির জন্য প্রথম পর্যায়ে উচ্ছেদ তাপমাত্রাকে 50 ডিগ্রি বৃদ্ধি করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে আমরা হচ্ছে গ্রাহকের তাপমাত্রা 50 ডিগ্রি হ্রাস করব। এই জন্য লিখবো হচ্ছে প্রথম প্রথম পর্যায়ে সে কি করছে, প্রথম পর্যায়ের দক্ষতা আমরা বের করব। প্রথম পর্যায়ের দক্ষতা আমরা জানি হচ্ছে ইটা সমান সমান 1 মাইনাস T2 মানে হচ্ছে গ্রাহকের তাপমাত্রা ডিভাইডেড হচ্ছে উচ্ছেদ তাপমাত্রা T1। প্রথম পর্যায়ে সে কি করছে, সে হচ্ছে উচ্ছেদ তাপমাত্রা যেটা আছে সেইটাকে 50 ডিগ্রি বৃদ্ধি করছে, আর T2 যেটা গ্রাহকের তাপমাত্রাকে স্থির রাখছে। এভাবে হিসাব করতে হবে, দুইটা কিন্তু একসাথে চেঞ্জ করলে হবে না, একটা করে চেঞ্জ করছে। তাহলে দেখো প্রথমে ছিল কত, প্রথমে ছিল হচ্ছে 373 ডিগ্রি সেলসিয়াস, সেটাকে বৃদ্ধি করা হয়েছে কত T1, এটা আমরা প্রাইম দিলাম, পরিবর্তন যেহেতু করা হয়েছে। T1 প্রাইমটা হবে 327 ডিগ্রি সেলসিয়াস ছিল, সেটাকে দক্ষতা বৃদ্ধির জন্য 50 ডিগ্রি বৃদ্ধি করা হয়েছে। তাহলে 50 ডিগ্রি এটা সেলসিয়াস আসবে। তাহলে ক্যালকুলেটর দিয়ে আমি একটু হিসাব করি। তাহলে এইটা হবে কত, 327 প্লাস হচ্ছে 50, এটা হচ্ছে 377 ডিগ্রি সেলসিয়াস। আমাদের কিন্তু দক্ষতা কিন্তু হচ্ছে ক্যালভিন হিসাব করতে হবে, এর সাথে 273 যোগ করো তাহলে ক্যালভিনে কনভার্ট হবে। তাহলে আসবে হচ্ছে 650 ক্যালভিন। আর দেখো T2টা মানে হচ্ছে গ্রাহকের তাপমাত্রা স্থির কিন্তু রাখতে হবে। তাহলে গ্রাহকের তাপমাত্রা যেটা আগে ছিল সেইটা হবে 27 ডিগ্রি কেলভিনে নিলে কিন্তু 300 কেলভিন, এটা দেখাইছি, বুঝছো? এবার আমরা দক্ষতাকে হিসাব করি। 1 মাইনাস যেহেতু T1 প্রাইম দিচ্ছে, এখানে প্রাইম দিতে পারো। তাহলে দেখো 1 মাইনাস T2 এর মান কত, 300, ডিভাইডেড হচ্ছে T1 প্রাইমের মান হচ্ছে 650। যেহেতু দক্ষতা আমরা পার্সেন্টেজ হিসাব করবো সেহেতু এর সাথে 100% গুণ করে দেবে। তাহলে দেখো এখানে তোমরা একবারই ক্যালকুলেটর দ্বারা হিসাব করবা। প্রথমে হচ্ছে 300 কে 650 দ্বারা ভাগ করবে, এরপরে 1 থেকে ওই অ্যান্সার মাইনাস করবে, এর সাথে 100% গুণ করে দিবা। তাহলে আসবে হচ্ছে 53.847%। এবার আমরা হচ্ছে দ্বিতীয় পর্যায়ে কি করছে, দ্বিতীয় পর্যায়ে সে হচ্ছে এই গ্রাহকের তাপমাত্রা T2 গ্রাহকের তাপমাত্রা 50 ডিগ্রি হ্রাস করার পরে দেখবো এই দক্ষতা থেকে বেশি আসে না কম আসে, বেশি যেটা আসবে সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে। এবার লিখবা হচ্ছে দ্বিতীয় পর্যায়ে, দ্বিতীয় ক্ষেত্রে দক্ষতার সেম ফর্মুলা হবে হচ্ছে 1 মাইনাস T1 ডিভাইডেড হচ্ছে T2। এবার দ্বিতীয় ক্ষেত্রে এগুলো কি হয় দেখো, T1 মানে হচ্ছে উচ্ছেদ তাপমাত্রা কিন্তু এবার দ্বিতীয় পর্যায়ে ঠিকই রাখা লাগবে 327 ডিগ্রি সেলসিয়াস, এটাকে ক্যালভিনে কনভার্ট করলে কিন্তু 600 ক্যালভিন হবে, এটাকে ঠিকই রেখে দেবো। বাট T2 মানে গ্রাহকের তাপমাত্রা কি করছে, এটা প্রাইম দিলাম, আগে যেটা ছিল সেইটা থেকে 50 ডিগ্রি হ্রাস করছে। তাহলে হচ্ছে এই 27 ডিগ্রি থেকে কিন্তু 50 ডিগ্রি মাইনাস করতে হবে, এটা কিন্তু সেলসিয়াস হবে। তাহলে হচ্ছে 27 ডিগ্রি মাইনাস হচ্ছে 50, তাহলে আসলে হচ্ছে মাইনাস 23 ডিগ্রি সেলসিয়াস। আমাদের কিন্তু কেলভিনে নিতে হবে, সো এর সাথে হচ্ছে 273 যোগ করো তাহলে ক্যালভিনে আসবে। তাহলে আসলে হচ্ছে 250 কেলভিন, মানে গ্রাহকের তাপমাত্রা 50 ডিগ্রি হ্রাস করলে কেলভিনে এইটা আসে। এখানে বসিয়ে দেখো 1 মাইনাস T1 এর মান কিন্তু ওইটাকে মানে আগে যেটা ছিল সেটাই হবে, পরিবর্তন করা হয়নি, বাট T2 কে পরিবর্তন করা হয়েছে। এটা হচ্ছে 250, এর সাথে পার্সেন্টেজ হিসাব করব 100%। তাহলে দেখো সেম, প্রথমে 600 ভাগ দিবা হচ্ছে 250, এরপরে 1 মাইনাস অ্যান্সার, সরি আমার এখানে ভুল হয়েছে, উপর হবে T2 নেগেটিভ মান আসছে, নিচে হবে হচ্ছে T1, আর ফর্মুলা লিখতে একটু ভুল হয়েছিল। দেখো এগুলো ঠিকই আছে, বাট এইখানে একটু মিস্টেক হয়েছিল। দেখো 1 মাইনাস T2 এর মান কত, 250 ডিভাইডেড হচ্ছে T1 এর মান কিন্তু 600 কেলভিন হবে।
600 কেলভিন এর সাথে 100% গুণ দাও, তাহলে পার্সেন্টেজে কনভার্ট হবে। সেম নিয়ম, 250 ভাগ দাও 600 দ্বারা, 250 ভাগ দাও 600 দ্বারা, এরপরে 1 মাইনাস অ্যান্সার দিয়ে 100% গুণ করো, তাহলে আসবে হচ্ছে 58.33, 58.33 এত পার্সেন্ট। কি বলছে কোনটা অধিক কার্যকর হবে, যেটার হচ্ছে দক্ষতার মান বেশি আসবে সেটাই কার্যকর হবে। প্রথম পর্যায়ে দক্ষতা হচ্ছে কত 53 পয়েন্ট সামথিং, আর দ্বিতীয় পর্যায়ে দক্ষতা হচ্ছে 58 পয়েন্ট সামথিং। তাহলে দেখো কোনটা বেশি, এটাকে হচ্ছে ইটা 1 দিতে পারো আর এটাকে ইটা 2 দিতে পারো। লিখবা হচ্ছে যেহেতু ইটা 2 বড় হচ্ছে ইটা 1 এর থেকে, তাহলে দ্বিতীয় পর্যায়ে যে ঘটনা ঘটাইছে সেটার জন্য ওই দ্বিতীয় পর্যায়টি অধিকতর গ্রহণযোগ্য। একটু বাংলাতে লিখবা। আশা করি বুঝতে পেরেছো। আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি তাপগতি বিদ্যা অধ্যায় থেকে আসা ময়মনসিংহ বোর্ড 2025 সালের যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল এইটা সমাধান করে দেব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াদ হাসান। আমার চ্যানেলে যারা নতুন আছো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে, সেখান থেকে আমার ফেসবুক পেজে জয়েন হতে পারো, তাহলে এই প্রশ্নটা সমাধান করে দেওয়া যায়। দেখো এই প্রশ্নে বলছে একটি কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা 40% এবং তাপগ্রাহকের তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াস। কি করলো কবির ইঞ্জিনটির দক্ষতা 100% করার জন্য সিল্কের তাপমাত্রা 0 কেলভিন রেখে পরীক্ষা চালানো হলো। গ নম্বর প্রশ্নে বলছে উচ্ছেদ তাপমাত্রা কত, এটা বের করতে বলছে। সো দেখো উদ্দীপক কিন্তু ওই কার্নো ইঞ্জিনের দক্ষতা এইটা দেয়া আছে হচ্ছে কত 40% এবং হচ্ছে তাপ গ্রাহকের তাপমাত্রা কিন্তু T2 দ্বারা প্রকাশ করা হয়, সেটা দেয়া আছে কত 7 ডিগ্রি সেলসিয়াস। এইটাকে আমাদের কিন্তু ক্যালভিনে নিতে হবে। 273 যোগ করো, তাহলে হচ্ছে সেলসিয়াস থেকে ক্যালভিনে কনভার্ট হয়ে যাবে। তাহলে হবে কত 280 কেলভিন হচ্ছে গ্রাহকের তাপমাত্রা। আমাদের বের করতে বলছে উচ্ছেদ তাপমাত্রাকে T1 দ্বারা প্রকাশ করা হয়, এইটা আমাদের বের করতে বলছে। তাই তো আমরা কি জানি, আমরা জানি হচ্ছে দক্ষতা সমান সমান 1 মাইনাস দক্ষতা সমান সমান 1 মাইনাস T2 মানে হচ্ছে গ্রাহকের তাপমাত্রা ডিভাইডেড উচ্ছেদ তাপমাত্রা মানে T1। তাহলে দেখো এই পার্সেন্টেজ থেকে আমরা হচ্ছে পার্সেন্টেজ উঠে দেবে হিসাবে সুবিধার্থে, তাহলে পার্সেন্টেজ উঠে দেওয়ার নিয়ম হচ্ছে 100 দ্বারা ভাগ করো, 40 কে 100 দ্বারা ভাগ করো 0.4 হবে। তাহলে দেখো এই দক্ষতার মান কত দিয়েছে 0.4, তার হচ্ছে 1 মাইনাস T2 গ্রাহকের তাপমাত্রা কত 280 কেলভিন, এটা দেয়া আছে কিন্তু। আর T1 তাদের উচ্ছেদ তাপমাত্রা এইটা আমরা বের করব। আচ্ছা বের করার চেষ্টা করে দেখো আমরা যে কাজটি করতে পারি। দেখো এইটুকুকে আমরা বাম পাশে নিয়ে আসবো, এর সামনে চিহ্ন আছে মাইনাস, এই বাম পাশে নিয়ে আসলে হবে প্লাস 280 ডিভাইডেড হচ্ছে T1 আর 1, এটা এই পাশে পাঠালে মাইনাস 0.4 হবে। বা দেখো 280 ডিভাইডেড হচ্ছে T1, 1 থেকে যদি এটা মাইনাস করো তাহলে হবে 0.6, তাই তো 0.6। বা এবার আড়াআড়ি গুণ করি, এর নিচে কিছু নেই মনে মনে 1 আছে, এটার সাথে এটা গুণ করলে হবে 0.6 ইনটু T, আচ্ছা গুণ দেই T1 ইকুয়াল 1 এর সাথে এটা গুণ করলে হচ্ছে 280। আমাদের লাগবে T1 এর মান, অতএব T1 এর মান আসবে হচ্ছে দেখো এটা গুণ আছে এই পাশে গেলে ভাগ হবে 280 ডিভাইড হচ্ছে 0.6, 280 কে 0.6 দ্বারা ভাগ করো তাহলে কত হয় দেখো 280 কে যদি হচ্ছে 0.6 দ্বারা ভাগ করা হয় তাহলে হচ্ছে 466.67, এটা ক্যালভিন একক কিন্তু ক্যালভিন আসবে। এইটা হচ্ছে आंसर, এইটা হচ্ছে এই প্রশ্নের উচ্ছেদ তাপমাত্রা। আশা করি বুঝতে পেরেছো। এবার ঘ নম্বর প্রশ্নটি সমাধান করে দেওয়া যাক। ঘ নম্বর প্রশ্ন বলছে কবির কি সফল হয়েছিল, সে কি করেছিল, যে ওই ইঞ্জিনের কার্নো ইঞ্জিনের দক্ষতা 100% করার জন্য সিল্কের তাপমাত্রা 0 কেলভিন করছিল, করে পরীক্ষা চালাচ্ছিল। 100% হয় কিনা হয় না এটা আমরা বের করব। তাহলে দেখো
কবির কি করছিল, ওই সিল্কের তাপমাত্রা মিনস অনেকে এখানে কনফিউশন হতে পারে, সিল্কের তাপমাত্রা উচ্চের তাপমাত্রা না গ্রাহকের তাপমাত্রা। মনে রাখবা, অনেক ইম্পর্টেন্ট কিন্তু এটা, এই থিওরিটা। সিল্কের তাপমাত্রা হচ্ছে গ্রাহকের তাপমাত্রা। দ্যাট মিনস এই T1 হচ্ছে গ্রাহকের তাপমাত্রা, সে কত করছিল, 0 কেলভিন করছিল। এরপরে হচ্ছে আমরা হচ্ছে উচ্চের তাপমাত্রা গ হতে পাই, সরি গ্রাহকের তাপমাত্রা কিন্তু T2 দ্বারা প্রকাশ করা হয়। T2 সে করছিল হচ্ছে সিল্কের তাপমাত্রা T2 দ্বারা প্রকাশ করা হয়, সেটা কিন্তু 0 কেলভিন। আর উচ্চের তাপমাত্রা T1 আমরা কিন্তু এই গ নাম্বার থেকে পাই। গ নাম্বার থেকে আমরা পাই হচ্ছে কত, 466.67 কেলভিন। এবার আমরা দক্ষতা বের করে দেখবো 100% হয় কি হয় না। আমরা জানি দক্ষতা সমান সমান ইটা সমান সমান 1 মাইনাস T2 ডিভাইডেড হচ্ছে T1, এর সাথে পার্সেন্টেজ হিসাব করবো, দেখে 100% গুণ করে দিব। তাহলে দেখো 1 মাইনাস T2, T2 এর মান কত, 0, ডিভাইডেড হচ্ছে T1 এর মান হচ্ছে 466.67 গুণ হচ্ছে 100%। তাহলে দেখো 1 মাইনাস 0 ডিভাইডেড সামথিং 0 হয়, এর সাথে গুণ হবে হচ্ছে 100%। 1 মাইনাস 0 তাহলে হচ্ছে 1ই হয়, 1 এর সাথে হচ্ছে 100 গুণ হবে, তাহলে 1 এর সাথে 100 গুণ করলে হবে 100%। এখন প্রশ্নে কি করেছে বলছে কি সফল হবে কিনা, সে সফল হওয়ার জন্যই কিন্তু দক্ষতা 100% হওয়ার জন্যই কিন্তু হচ্ছে সিল্কের তাপমাত্রা 0 ডিগ্রি কেলভিন করছে। সো এটা মুখস্থ রাখবা, এমসিকিউ তে অনেক আসে বা থিওরিটিক্যাল ভাবে দিতে পারে হচ্ছে একটা কারণ ইঞ্জিনের দক্ষতা কখন হচ্ছে 100% হবে, যখন সিল্কের তাপমাত্রা বা গ্রাহকের তাপমাত্রা 0 কেলভিন বা -273, এটা মানে কিন্তু হচ্ছে -273 সেলসিয়াস ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও যখন করা হবে, তখনই মাত্র ওই ইঞ্জিনের দক্ষতা 100% হবে। আর যদি এই T1 মানে হচ্ছে উচ্চের তাপমাত্রাকে যদি হচ্ছে 0 কেলভিন করা হয়, তাহলে কিন্তু অসংজ্ঞায়িত মান আসবে, মানে ওই ইঞ্জিনের দক্ষতাই পাওয়া যাবে না। বুঝা গেছে? সো আশা করি বুঝতে পারছো। আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি এইচএসসি ফিজিক্সের সেকেন্ড পেপার তাপগতি অধ্যায় থেকে আসা চট্টগ্রাম বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, এই প্রশ্নটা সমাধান করে দিব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। আমার চ্যানেলে যারা নতুন আছে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে এই প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো এই প্রশ্নে বলেছে তাপ অপরিবাহী এবং তাপ স্থির রেখে অপরিবাহী পদার্থের দুইটি ঘর্ষণহীন পিস্টনযুক্ত সিলিন্ডারের উভয়টিতে এত চাপে এবং এত তাপমাত্রায় 2 মোল হিলিয়াম গ্যাস নেওয়া হলো। অতঃপর সিলিন্ডার দ্বয়ের চাপের পরিমাণ 1/3 হ্রাস করে তা পর্যবেক্ষণ করা হলো। আর হিলিয়াম গ্যাসের ক্ষেত্রে এই গামা এর মান দেয়া আছে এত এবং হচ্ছে আর এর মান এত দেয়া আছে, এর আলোকে প্রশ্নগুলো সমাধান করতে হবে। সো দেখো গ নাম্বার আর ঘ নাম্বার প্রশ্নটা আমি সমাধান করে দেব। গ নাম্বার প্রশ্নে বলেছে উদ্দীপকের তথ্য ব্যবহার করে তাপ অপরিবাহী পদার্থের চূড়ান্ত তাপমাত্রা কত হবে, এইটা আমাদের বের করতে বলেছে। সো দেখো এখানে দুইটা হচ্ছে প্রক্রিয়া রয়েছে, কিন্তু একবারে তোমাকে হচ্ছে নির্দিষ্ট ভাবে শনাক্ত করে দেন, বাট এখানে ক্লু দিয়ে দিয়েছে, এখান থেকে আমরা শনাক্ত করতে হবে। দেখো উদ্দীপকে প্রথমটা কি বলছে, তাপ অপরিবাহী। সো আমরা জানি হচ্ছে তাপ অপরিবাহী মিন্স কি, ওইটার ভিতর হচ্ছে ওই সিস্টেমের ভিতর তাপের কোনো আদান প্রদান ঘটবে না। তাপ অপরিবাহী বলতে পারে, বা তাপ হচ্ছে কুপরিবাহী, বা ওই প্রক্রিয়াতে দ্রুত হয়, সেই কোন প্রক্রিয়া, সেটা হচ্ছে রুদ্ধতাপীয়। তোমাকে বুঝতে হবে। তাহলে প্রথম যেটা বলছে তাপ অপরিবাহী, সেটা হচ্ছে রুদ্ধতাপীয়। পরে আরেকটা সিস্টেমের কথা বলেছে, সেটা হচ্ছে তাপমাত্রার স্থির। শুধু তাপমাত্রার স্থির কোনটা থাকে, সমষ্ণ প্রক্রিয়ায় কিন্তু তাপমাত্রা স্থির থাকে। আশা করি এখন বুঝতে পারছো। গ নাম্বার প্রশ্নে বলেছে অপরিবাহী পদার্থের আমাদের চূড়ান্ত তাপমাত্রার কথা এটা বের করতে বলছে। অপরিবাহী মানে কি, মেন্সটা কি, কোন প্রক্রিয়া, এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, আমাদের শনাক্ত করতে হবে। সো দেখো তাপমাত্রা, প্রাথমিক তাপমাত্রা দেয়া আছে কত, এগুলো একটু ডাটাগুলো লিখি। প্রথমে তোমরা একটু লিখবা হচ্ছে উদ্দীপকে অপরিবাহী প্রক্রিয়াটি হবে হচ্ছে রুদ্ধতাপী প্রক্রিয়া।
এরপরে কি ডাটা দেওয়া আছে সেগুলো একটু লিখি। প্রাথমিক তাপমাত্রা যেটা আছে, প্রাথমিক তাপমাত্রাকে আমরা T1 দিলাম, এটা হচ্ছে 123 ডিগ্রি সেলসিয়াস কিন্তু দেওয়া আছে। বাট আমাদের হচ্ছে এই সেলসিয়াসে নিলে হবে না, আমাদের ক্যালভিনে কনভার্ট করতে হবে। সো 223 এর সাথে হচ্ছে 123 এর সাথে 273 যোগ করলে কিন্তু এটা ক্যালভিনে কনভার্ট হয়ে যাবে। তাহলে যদি যোগ করো তাহলে কত হয় দেখো, 123 এর সাথে হচ্ছে 273 যোগ করলে হচ্ছে 396 কেলভিন তাপমাত্রা। এরপরে কি করছে জানো, এরপরে করছে হচ্ছে একটা চাপ ছিল প্রাথমিকে এত প্যাসকেল চাপ দেয়া হয়, আর পরবর্তীতে সেই চাপের 1/3 কমানো হয়। ধরো প্রাথমিক যে চাপ ছিল সেটাকে আমরা হচ্ছে P1 দিলাম। P1 এর চাপের মান কত দিয়েছে, 1 গুণন 10⁵ প্যাসকেল চাপ প্রদান করা হয়েছে। এরপরে কি করা হয়েছে, পরবর্তী P2 যেটা, সেটা কি করা হয়েছে, P2 টা হচ্ছে প্রাথমিক যে চাপ ছিল সেটার 1/3 হ্রাস করা হয়েছে। তাহলে এইটার কি করা হয়েছে, যা ছিল তার 1/3 হ্রাস করা হয়েছে, মানে 10⁵ এর হচ্ছে 1/3 হ্রাস করা হয়েছে, মানে এটাকে ডিরেক্টলি হচ্ছে তুমি 3 দ্বারা ভাগ করতে পারো। তাহলে হচ্ছে এখানে হবে হচ্ছে 10⁵ ডিভাইডেড হচ্ছে 3। এখানে ক্যালকুলেশন করলে আসে হচ্ছে 3.3 গুণন 10⁴ প্যাসকেল। এখন কি করবো জানো, ম্যাক্সিমাম জন এই ভুলটা এই প্রশ্ন করবে, ইজি একটা প্রশ্ন। ম্যাক্সিমাম জন এখানে ভুল কি করবে জানো, ভুলটা করবে হচ্ছে P2 পরবর্তীতে যে চাপ হয় 1/3 হ্রাস করার পর ম্যাক্সিমাম জন এইটা নিয়ে ক্যালকুলেশন করবে। কিন্তু ভালোভাবে বোঝো, প্রথমে ধরো 10⁵ প্যাসকেল চাপ ছিল, পরবর্তীতে 1/3 চাপ হ্রাস করা হয়েছে মানে কি বুঝছো, ওইখান থেকে চাপটা হচ্ছে বের করে দেওয়া হয়েছে। এভাবে চিন্তা করতে পারো, চাপ বের করে দেওয়া হয়েছে, হ্রাস করা হয়েছে কতটুকু, এইটুকু। বাট একটা সিস্টেমের ভেতর ধরো এমনি এখানে একটা দেখাচ্ছি, ধরো আগে আগে ধরো এই পর্যন্ত চাপ ছিল, এর ভিতরে হচ্ছে 10⁵ চাপ ছিল, পরবর্তীতে 1/3 চাপ হ্রাস করা হয়েছে। ধরো চাপ হ্রাস করার কারণে ধরো এইখানে নেমে যাচ্ছে, হ্রাস করা যে হয়েছে সেইটা কিন্তু এখান থেকে বের হয়ে যাবে। তাহলে অবশিষ্ট থাকবে কত, আদি যেটা ছিল সেইটা থেকে এটা কিন্তু মাইনাস হবে। এইটাতে পরবর্তীতে P2 তে মানে এভাবে ক্যালকুলেশন করতে হবে, 10⁵ মাইনাস এই 3 হ্রাস করা হয়েছে সেটা মাইনাস দিতে হবে। 10⁵ মাইনাস হচ্ছে 3.3 গুণন 10⁴ পরবর্তী যেটুকু এর ভিতর যে চাপ আছে, যেটুকু চাপ আছে সেটা বের হবে, সেটা আসে হচ্ছে 6.7 গুণন 10⁵। এটা 4 হবে, এটা হচ্ছে 4, এত হচ্ছে প্যাসকেল চাপ। এখন বুঝছো, পরবর্তীতে এটা হচ্ছে ধরো P1 চাপ এটা ছিল, পরবর্তীতে হচ্ছে দেখো P2 টা কি হবে, P2 এর পরিমাণ কিন্তু এটা হবে 6.7 গুণন 10⁴। এখন বুঝছো, এইটা নিয়ে যদি ক্যালকুলেশন করে ভুল হবে, কিন্তু এইটা হচ্ছে P2 এর মান। এখন আমাদের কি বের করতে বলছে, সিলিন্ডারের চূড়ান্ত তাপমাত্রা কত এটা বের করতে বলছে। চূড়ান্ত তাপমাত্রা মিন্স কি, T2 কত এটা আমাদের বের করতে বলছে। তাহলে আমাদের T2 টা বের করতে হবে। সো রুদ্ধচাপের প্রক্রিয়ায় তাপমাত্রা এবং চাপের সাথে সম্পর্ক হচ্ছে TP সমান হয় 1 মাইনাস গামা ডিভাইডেড হচ্ছে গামা ইকুয়াল কিন্তু কনস্ট্যান্ট হয়। সো এই কনস্ট্যান্ট মান তুলে দিলে আমরা এভাবে লিখতে পারবো, T2 ইনটু হচ্ছে P2 1 মাইনাস গামা ডিভাইডেড হচ্ছে গামা ইকুয়াল হচ্ছে এই পাশে লিখতে পারবো T1 ইনটু হচ্ছে P1 1 মাইনাস গামা ডিভাইডেড হচ্ছে গামা। সো এই T1 কে এই পাশে P1 কে এই পাশে লিখতে পারবো, যেহেতু আমাদের T2 এটা বের করতে বলছে সেহেতু এই পাশে লিখছি, একই জিনিস। কিন্তু আমরা কি বের করবো, T2 টা বের করবো। দেখো বা T2 সমান কি হবে, দেখো এইটা যদি এই পাশে ভাগ হবে সেহেতু দেখো এইটার আর এইটার কিন্তু পাওয়ার সেম, সেহেতু আমরা এভাবে লিখতে পারি, দেখো এই পাশে কিন্তু P1 আছে আর এটা এই পাশে গেলে ভাগ হবে, সেহেতু P2 ডিভাইডেড হবে, এরপর দুইটার পাওয়ার সেম একবারে লিখলাম 1 মাইনাস গামা ডিভাইডেড হচ্ছে গামা, এর সাথে কিন্তু T1 টা গুণ অবস্থায় আছে। তাহলে P1 এগুলো মান বসাই, দেখো P1 এর মান কত দেয়া আছে 10⁵ ডিভাইডেড P2 এর মান পাইছি, কিন্তু এটা নিলে কিন্তু হবে না, আবার বলতেছি এই মানটা নিতে হবে। 6/7 গুণন 10⁻⁴ কত 4, এরপর হচ্ছে 1 মাইনাস গামা। 1 মাইনাস গামার মান উল্লেখ করে দিয়েছে, দেখো হিলিয়াম গ্যাসের ক্ষেত্রে গামার মানটা হচ্ছে 1.67।
গামার মান হচ্ছে 1.67 ডিভাইডেড হচ্ছে 1.67, এর সাথে গুণ হবে হচ্ছে টিঅন। টিঅন কত? 396 কেলভিন, 396 কেলভিন। এখন আর তোমার এখানে কিছু কাজ না, এখন সব ক্যালকুলেটরের কাজ। কিভাবে এটা করবে দেখো, এইটাকে প্রথমে এটা দ্বারা ভাগ করবা। 10⁵ কে যদি হচ্ছে 6.7 দ্বারা যদি ভাগ, ক্যালকুলেটর একটু প্রবলেম দিচ্ছে রে। 10⁵ কে যদি তুমি হচ্ছে 6.7 গুণন 10⁴ দ্বারা ভাগ করো, তাহলে এখানে আসবে হচ্ছে 1. এখানে আসে হচ্ছে 1.49 কে আমরা 5 লিখতে পারবো, 1.5। এখন এইটা থেকে এইটা মাইনাস করবে, তারপরে এইটাতে ভাগ করবে। তাহলে দেখো 1 থেকে যদি এটা মাইনাস করো তাহলে হবে 0.67 ভাগ করো হচ্ছে একে 1.67 দ্বারা, তাহলে এখানে আসবে হচ্ছে মাইনাস, পাওয়ার হচ্ছে -0.402 লিখতে পারো, অনেকগুলো আছে। এর সাথে গুণ হবে হচ্ছে 396। এখন এর সাথে এই পাওয়ার একবার ক্যালকুলেশন করবে, আমি একবার হাতে হাতে ভেঙে দেখাচ্ছি তো এই জন্য একটু বড় লিখতে হবে। তোমরা ডিরেক্টলি এইখান থেকে একবার ক্যালকুলেশন করে বসাবে। এইটার সাথে এটা যদি গুণ করো পাওয়ার দিয়ে লেখার পরে 396, তাহলে যেটা আসতেছে 336 পয়েন্ট হচ্ছে 54548 আরো আছে, লিখলাম না, এটা হচ্ছে কেলভিন। অতএব চূড়ান্ত তাপমাত্রা টি2 মান আসলে হচ্ছে এইটা। সো এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে এইটা। আশা করি বুঝতে পারছো। এবার ঘ নাম্বার প্রশ্নটি সমাধান করে দেওয়া যাক। দেখো ঘ নাম্বার প্রশ্নে বলেছে উদ্দীপকে উল্লেখিত সিলিন্ডার দ্বয় দ্বারা কৃতকাজের তুলনা করে মন্তব্য করো। সো দেখো উদ্দীপকে কিন্তু সিলিন্ডারের দুইটা প্রক্রিয়া ঘটছে, একটা হচ্ছে তাপ অপরিবাহী, দ্যাট মিন্স রুদ্ধতাপ প্রক্রিয়া, আর একটা তাপমাত্রা স্থির রাখা হয়েছে, সেটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। তাহলে প্রথমে আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার তাপ কৃতকাজ বের করব। তোমরা লিখবা প্রথমে এটা তাপ অপরিবাহীটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তাপমাত্রা স্থির আছে, এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। অতএব আমরা জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কৃতকাজ, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কৃতকাজ কৃতকাজকে আমরা হচ্ছে ডিডব্লিউ দিলাম। আমরা জানি ডিডব্লিউ সমান সমান হচ্ছে এন আর টি1 মাইনাস হচ্ছে টি2, দ্যাট মিন্স প্রাথমিক তাপমাত্রা থেকে চূড়ান্ত তাপমাত্রা মাইনাস ডিভাইডেড হচ্ছে গামা মাইনাস 1। সো দেখো এগুলোর মান কিন্তু সবকিছু দেয়া আছে, আর হচ্ছে টি2 এবং পি2 এর মান কিন্তু গ হতে পারছে, এটা লিখেছি। তার মানগুলো বসে দেখো, এন এর মান হচ্ছে 2 মল গুণ হচ্ছে আর এর মান হচ্ছে 8.31 গুণন হচ্ছে টি1 মানে আদি তাপমাত্রা কত ছিল 396 কেলভিন, মাইনাস হচ্ছে টি2 আমরা এটা গ থেকে কিন্তু বের করেছি 336.548 ডিভাইডেড হচ্ছে গামার মান দিয়ে দিয়েছে কত 1.67 মাইনাস হচ্ছে 1। এটা তোমরা একবারে ক্যালকুলেশন করবা। দেখো একবারে তোমরা ক্যালকুলেশন করবে, সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করবা, তাহলে কিন্তু একবারে ক্যালকুলেশন করতে পারবা। প্রথমে এইটা থেকে এটা মাইনাস করবা, তার সাথে গুণ দিবা হচ্ছে 2 গুণ হচ্ছে 1.31 ভাগ দিবা হচ্ছে 1. ক্যালকুলেটর যে ডিস্টার্ব দিচ্ছে রে ভাই। ভাগ দিবে হচ্ছে 1 মাইনাস, ফার্স্ট ব্র্যাকেট দিবে 1 মাইনাস 67 মাইনাস হচ্ছে 1। তাহলে ক্যালকুলেশন করলে যেটা আসে সেইটা আসতেছে হচ্ছে 1474.67 এককটা আসবে জুল। এটা আমরা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কৃতকাজ ডিডব্লিউ পাইলাম। এবার আমরা হচ্ছে লেখবা হচ্ছে তাপমাত্রার স্থির প্রক্রিয়া, ওইটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। তাহলে লিখবে অতএব সমষ্ণ প্রক্রিয়ার কৃতকাজ, সমষ্ণ প্রক্রিয়ার কৃতকাজ
এটাকে আমরা ডিডাব্লিউ দিলাম। ডিডাব্লিউ সমান সমান হবে হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ার কৃত কাজ হচ্ছে এন আর টি লন ভি2 ডিভাইডেড হচ্ছে ভি1, চূড়ান্ত আয়তন ডিভাইডেড হচ্ছে আদি আয়তন, ভি2 ডিভাইডেড হচ্ছে ভি1। মানগুলো বসায় দেখো, এন এর মান কত, এন এর মান দিয়ে আছে হচ্ছে 2 গুণন আর এর মান কত, আর এর মান হচ্ছে 8.31 গুণন তাপমাত্রা। এই তাপমাত্রা হচ্ছে প্রাথমিক যে তাপমাত্রা ছিল, দ্যাট মিন্স টি অনটা হচ্ছে আমাদের এইখানে নিতে হবে। প্রাথমিক তাপমাত্রা কত ছিল, 336, সরি 396 কেলভিন, গুণন লন ভি2 ডিভাইডেড ভি1, মানে ভি2 মানে হচ্ছে আয়তন, চূড়ান্ত আয়তন ডিভাইডেড হচ্ছে আদি আয়তন। একটা প্রশ্ন দিয়ে ভালোভাবে খেয়াল করো তো, এই উদ্দীপকের কোথাও কিন্তু হচ্ছে আয়তনের কথা বলা হয়নি, তাহলে কি এই প্রশ্ন কি সমাধান করতে পারবো না? না, পারবে। আমাদের দেখো কনসেপ্টটা সমষ্ণ প্রক্রিয়া হচ্ছে আয়তনের সাথে চাপের একটা সম্পর্ক আছে, বা চাপ দেয়া আছে বাট আয়তন দেয়া নাই। কিন্তু আমরা বয়লের সূত্র বা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া থেকে আমরা জানি হচ্ছে বয়লের সূত্র বলতে পারো, যেহেতু তাপমাত্রা স্থির, আমরা জানি হচ্ছে P1 V1 ইকুয়াল হচ্ছে P2 V2। এখানে কি তাপমাত্রা কনস্ট্যান্ট থাকে, সি হচ্ছে কনস্ট্যান্ট। এখানে আমাদের দেখো আমরা হচ্ছে V2 ডিভাইডেড V1 এর পরিবর্তে চাপে কনভার্ট করতে পারি। তাহলে দেখো, বা এই পি কে এই পাশে আনো, এই পাশে আছে P1, P2 কে এই পাশে আনলে P2 ডিভাইডেড হবে হচ্ছে এই পাশে আছে V2, আর V1 কে এই পাশে পাঠাও তাহলে V1, তাহলে হচ্ছে P2 ডিভাইডেড V1 এর পরিবর্তে আমরা কনভার্ট করতে পারবো। দেখো এই P2 ডিভাইডেড সরি V2 ডিভাইডেড V1 এর পরিবর্তে আমরা লিখতে পারবো কি, দেখো V2 ডিভাইডেড V1 এর পরিবর্তে আমরা লিখতে পারবো হচ্ছে P1 ডিভাইডেড P2। P1 ও কিন্তু আমরা জানি, P2 এর মানও কিন্তু জানি। তাহলে দেখো এইখানে বসে দেই, আমি একটু মিশিয়ে দিলাম তোমাদের বোঝানোর ক্ষেত্রে, এইটা তো কনভার্ট করবে। সো এখানে ডিরেক্টলি তোমরা এই ফর্মুলা ইউজ করতে পারো হচ্ছে লন P1 ডিভাইডেড হচ্ছে P2, যখন তাপমাত্রা চাপ দেয়া থাকবে, যখন আয়তন দেয়া থাকতো তখন হচ্ছে V2 ডিভাইডেড V1 ইউজ করতাম। তাহলে দেখো লন P1 এর মান কত, 6 10 টু দি পাওয়ার 5 ডিভাইডেড 10 টু দি পাওয়ার 5 ডিভাইডেড হবে হচ্ছে কত, P2 এর মান হচ্ছে 6.67 গুণন 10 টু দি পাওয়ার 4। এটা ক্যালকুলেশন একবারই করবা, 90 গুণ হচ্ছে 8.31 গুণ হচ্ছে 2, তাহলে আসছে দেখো 2665 2665 2665.28 সামথিং। সো দেখো আমরা হচ্ছে একবার পূর্ণ মান নেইনি তো, যার কারণে গাইডে হয়তো এই 65-র কাছাকাছি মান থাকতে পারে, হয়তো গাইডে মেবি হচ্ছে 2600, এখানে 68 বা 67 সামথিং মান থাকতে পারে। সো এটাকে এভাবে লিখবা, একবার ইকুয়াল দেওয়ার দরকার নেই। এটা হচ্ছে ডিডাব্লিউ। এখন তুলনা করতে বলছে, এটা জুল আসবে। তাহলে দেখো তুলনা মানে কোনটা বেশি কোনটা কম এটা বের করতে বলছে। তাহলে তুলনা করে একটু ভালোভাবে খেয়াল করে দেখো, রুদ্ধতাপের প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা হচ্ছে কৃতকাজ পাইছি হচ্ছে 1400 সামথিং, আর সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে পাইছি হচ্ছে 2600 সামথিং। তাহলে ডিডাব্লিউ বড়, সেহেতু লিখবে অতএব সমষ্ণ প্রক্রিয়ার কৃতকাজ রুদ্ধতাপের কৃতকাজের ক্ষেত্রে থেকে বেশি, ম্যাক্সিমাম ক্ষেত্রে এইটাই ঘটে। সো এটা একটু বাংলাতে লিখবা, আশা করি বুঝতে পেরেছো। আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি এইচএসসি ফিজিক্স সেকেন্ড পেপারের তাপগতি অধ্যায় থেকে আসা কুমিল্লা বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল এইটা সমাধান করে দেব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। আমার চ্যানেলে যারা নতুন আছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে এই প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো এই প্রশ্ন হচ্ছে উদ্দীপক একটা হচ্ছে সিলিন্ডার দেয়া আছে, এখানে হচ্ছে কার্যনির্বাহক বস্তু দেয়া আছে, পিস্টন একটা দেয়া আছে, আর এখানে উচ্ছের তাপমাত্রা দেয়া আছে, তাপ গ্রাহকের তাপমাত্রা দেয়া আছে, অন্তরক একটা পদার্থ দেয়া আছে, বলছে চিত্র একটা কান্ন ইঞ্জিন। সো এর আলোকে প্রশ্নগুলো সমাধান করতে হবে। সো গ নাম্বার প্রশ্ন বলছে কান্ন চক্রের হচ্ছে বর্জিত তাপের পরিমাণ কত, এইটা আমাদের বের করতে বলছে। দেখো আমরা জানি কান্ন ইঞ্জিনের ক্ষেত্রে তাপমাত্রার সাথে তাপের সম্পর্ক আছে হচ্ছে, আমরা জানি হচ্ছে Q1 ডিভাইডেড Q2 ইকুয়াল হচ্ছে T1 ডিভাইডেড হচ্ছে T2। এই Q1 টা কি, Q1 টা হচ্ছে এই পাশে একটু লিখে দেই, Q1 টা হচ্ছে
গৃহীত তাপ, Q1টা হচ্ছে গৃহীত তাপ, Q1টা হচ্ছে গৃহীত তাপ। দেখো গৃহীত তাপের পরিমাণ কত বলছে, কার্নো চক্রের সিলিন্ডার উৎস হতে 8.4 গুণন 10⁴ জুল তাপ শক্তি, মানে এটা গৃহীত করছে, তাপ শক্তি নিয়ে স্থাপিত করছে, মানে সেটা হচ্ছে গৃহীত করে সম্প্রসারণ ঘটছে, এটা বুঝতে হবে। তারপর হচ্ছে Q2টা হচ্ছে বর্জিত তাপ, Q2 যেটা সেটা হচ্ছে বর্জিত তাপ, বর্জিত তাপ এইটা আমাদের বের করতে বলছে, এটা কিন্তু দেয়া নাই। T1টা হচ্ছে তাপ উচ্ছেদ তাপমাত্রা, T1টা হচ্ছে তাপ উচ্ছেদ তাপমাত্রা, তাপ উচ্ছেদ তাপমাত্রা। এটা দেখো হচ্ছে T1 এর মান কিন্তু দেয়া আছে, দেখো 500 ডিগ্রি সেলসিয়াস, 500 ডিগ্রি সেলসিয়াস। বাট আমাদের এইখানে কিন্তু এটা একটু নিচে লিখে দেখো 500 ডিগ্রি সেলসিয়াস। আমাদের কিন্তু এই ফর্মুলা ইউজ করার জন্য সেলসিয়াস তাপমাত্রা গ্রহণযোগ্য না, আমাদের ক্যালভিনে কনভার্ট করতে হবে। কিভাবে ক্যালভিনে কনভার্ট করব, জাস্ট এই 500 সাথে 270 273 যোগ করলে কিন্তু এই তাপমাত্রাটা ক্যালভিনে কনভার্ট হবে, তাহলে হবে 773 কেলভিন। আর টি টুটা হচ্ছে তাপ গ্রাহকের তাপমাত্রা, তাপ গ্রাহকের তাপমাত্রা। এইটা দেখো হচ্ছে দেয়া আছে হচ্ছে কত 27 ডিগ্রি সেলসিয়াস, এটাকে আমাদের ক্যালভিনে কনভার্ট করতে হবে। সো 27 এর সাথে হচ্ছে 273 যোগ করো, তাহলে কিন্তু এটা ক্যালভিনে কনভার্ট হবে, তাহলে হচ্ছে তাপ গ্রাহকের তাপমাত্রা T2টা হবে হচ্ছে 300 কেলভিন। এখন দেখো আমরা Q2 এর মানটা বের করার চেষ্টা করি। দেখো Q1 এর মান কত, Q1 এর মান হচ্ছে 8.4 গুণন 10⁴ ডিভাইডেড Q2 এর মান জানি না, এটা আমরা বের করব, এভাবে রেখে দেই। T1 এর মান কত 773 কেলভিন ডিভাইডেড T2 এর মান কত পাইছি 300। এখন আমরা আর গুণ করি, এইটার সাথে এটা যদি গুণ করি তাহলে হবে হচ্ছে 773 ইনটু হচ্ছে Q2, আবার এইটার সাথে এটা যদি গুণ করো তাহলে দেখো কত হয় 8.4 গুণন 300 গুণন 10⁴। তাহলে এইটার সাথে এইটা গুণ করো, তোমরা একবারে গুণ করতে পারো, মানে এইটার সাথে এইটা গুণ করে এটা দ্বারা ভাগ করলে অ্যান্সার চলে আসবে। কিন্তু 5.2 গুণন 10⁶, অতএব Q2 এর মান কি কত আসবে, এটা গুণ আছে এই পাশে পাঠিয়ে দিলে ভাগ হবে, তাহলে হচ্ছে 25.2 গুণন 10⁶ ডিভাইডেড হবে কত 773। 773 যদি করো তাহলে যেটা আসবে সেটা হচ্ছে 3.26 গুণন 10⁴ এককটা হবে জুল, অর্থাৎ বর্জিত তাপটা আসবে এত জুল। এটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার, আশা করি বুঝতে পেরেছো। ঘ নম্বর প্রশ্নে বলেছে হচ্ছে রফিক সফল হয়েছিল কিনা। শফিক কি করেছিল, দেখো শফিক হচ্ছে কার্নো ইঞ্জিনের সিলিন্ডারটি উৎস হতে এত তাপ শক্তি নিয়ে অন্তরকে স্থাপিত হলে গ্যাসের প্রসারণ ঘটে, এরপর এটি গ্রাহকের তাপ বর্জন করে। রফিক ইঞ্জিনটির তাপ গ্রাহকের তাপমাত্রা পরিবর্তন করে দক্ষতা দ্বিগুণ করার চেষ্টা করলো, মানে যে দক্ষতা দ্বিগুণ করার যে চেষ্টা করলো, এখন রফিক সফল হয়েছিল কিনা। সো এখানে একটা বোঝার বিষয় আছে, কখন রফিক সফল হবে। সো দক্ষতাটা জিনিস কি, একটা জিনিস ইনপুট দিচ্ছ আউটপুট বের হচ্ছে, এর সাপেক্ষে যেটা বের হয় সেটা হচ্ছে দক্ষতা, বুঝছো। তুমি হচ্ছে ওই কার্নো ইঞ্জিনে হচ্ছে উচ্ছেদ তাপমাত্রা হচ্ছে ইনপুট দিচ্ছ, ওইখান থেকে কিন্তু গ্রাহকের তাপমাত্রা বা ওইখানে কিন্তু গৃহীত তাপ দিচ্ছ, সেখান থেকে বর্জিত তাপ বের হচ্ছে, একটা ইনপুট দিচ্ছ একটা আউটপুট দিচ্ছে। তো বলো তো, তুমি যদি ইনপুট দেওয়া হচ্ছে এমনি, সাপোজ ধরো তুমি ইনপুট দেওয়া হচ্ছে 10 জুল তাপমাত্রা বা 10 কেলভিন তাপমাত্রা, আউটপুট যেটা হচ্ছে আউটপুট বের হচ্ছে ধরো 7-8 বা 5, ধরো 5 আউটপুট 5 বের হলে বেশি হবে না 10 এর কাছাকাছি, যেটা আউটপুট দিচ্ছে সেটাই কাছাকাছি দিলে মানে তোমার জন্য উপকার হবে। অবশ্যই কাছাকাছি, মানে দক্ষতা হচ্ছে অনুপাত, যেহেতু যত ইনপুট দিচ্ছ
তার মতো যদি আউটপুট হয় তাহলে কিন্তু হচ্ছে ওই দক্ষতাটা একবারে 100% আসবে। মানে 100% মিন্স কি, তুমি যেইটা দিচ্ছ সেরকম কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছ। যদি 100% থেকে কম আসে তাহলে কিন্তু তুমি কাঙ্ক্ষিত ফলাফলটা পাচ্ছ না, কিন্তু ওর ভেতরে কিন্তু কিছু শক্তি বা কিছু তাপ বা তাপমাত্রা নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই প্রশ্নটা এভাবে সমাধান করব। আমরা হচ্ছে এই কার্নো চক্রটির হচ্ছে কার্নো ইঞ্জিনের হচ্ছে দক্ষতা, প্রাথমিকভাবে দক্ষতা বের করব। দক্ষতা বের করার পরে পরবর্তীতে সে কি করেছে, সে দক্ষতাটাকে দ্বিগুণ করেছে। যদি দ্বিগুণ করে 100% হয় বা 100% কাছাকাছি হলেও ধরো সফল হওয়ার চান্স আছে, বাট 100% থেকে অনেক যদি কম হয় বা 100% থেকে বেশি হয় তাহলে কিন্তু সে সফল হবে না, বুঝছো? তাহলে আমরা হচ্ছে ঘ নাম্বার প্রশ্নটি সমাধান করে দেই। ঘ নাম্বার প্রশ্নের ক্ষেত্রে আমরা হচ্ছে কি বের করবো, দক্ষতা। সো প্রাথমিক দক্ষতা, এই প্রাথমিক দক্ষতাটা হবে হচ্ছে ইটা সমান সমান, আমরা জানি তাপের সাথে তুমি সম্পর্ক নিতে পারো, তাপমাত্রার সাথে সম্পর্ক নিতে পারো। তো দেখো তাপের সাথে সম্পর্ক যদি নাও মানগুলো অনেক বড় বড় খারাপ দেখা যাচ্ছে, কিন্তু সেহেতু আমরা তাপমাত্রার সাথে সম্পর্ক নিব। দক্ষতা ইটা সমান সমান হচ্ছে 1 মাইনাস গ্রাহকের তাপমাত্রা ডিভাইডেড হচ্ছে উৎসের তাপমাত্রা। এখানে দেখো উদ্দীপক কিন্তু দেখো হচ্ছে T2 এর মান দেওয়া আছে কিন্তু 500 সেলসিয়াস, এটাকে কেলভিনে কনভার্ট করলে কিন্তু হচ্ছে 273 কেলভিন, এর আগের প্রশ্নে করে দিয়েছি। আর T1 মান কিন্তু দেওয়া আছে, সরি এইটাই হচ্ছে T1, তাপ হচ্ছে তাপমাত্রা এত কেলভিন, আর হচ্ছে T2 মান হচ্ছে গ্রাহকের তাপমাত্রা 27 ডিগ্রি, এটা কেলভিনে করলে 300 কেলভিন। তাই তো এখানে বসে দিই, তাহলে দেখো প্রাথমিক দক্ষতাটা বের হবে 1 মাইনাস T2 এর মান কত 300 ডিভাইড হচ্ছে T1 এর মান হচ্ছে 773, যেহেতু দক্ষতা আমরা পার্সেন্টেজ হিসাব করবো এর সাথে 100 গুণ দিয়ে পার্সেন্টেজ লিখবা। এখানে ক্যালকুলেশন করে দেখো 1 মাইনাস এর ফার্স্ট ব্র্যাকেট দেবে 300 ডিভাইড হচ্ছে 273, এরপরে 100 গুণ করবে, তাহলে আসবে হচ্ছে 61.19%। এইটা হচ্ছে তার দক্ষতা আসলো, প্রাথমিক দক্ষতা। এখন তুই সফল হওয়ার জন্য মানে আরো বেশি লাভবান হওয়ার জন্য কি করেছে জানো, যে দক্ষতা ছিল সেই দক্ষতাটা সে ইটা প্রাইম দিল, সেই দক্ষতাকে আগের দক্ষতাকে কি করছে, দ্বিগুণ করছে। মানে এর সাথে দ্বিগুণ করা হয়েছে, 2 গুণ করা হয়েছে। তাহলে 2 গুণ করে দেখি, দ্বিগুণ করে যদি হচ্ছে 2 দিয়ে এর সাথে গুণ করে যদি 100 থেকে যদি 100% থেকে যদি অনেক কম আসে তাহলে সফল হবে না, আবার 100% থেকে যদি বেশি আসে তাহলে কিন্তু সফল হবে না। তাহলে দেখো 2 গুণন এর মান বের করছি কত, দেখো প্রাথমিক দক্ষতা 61.19%, কিন্তু তাহলে দেখো এই এটার সাথে এটার সাথে 2 গুণ করলে কত হয়, দেখো এর সাথে 2 গুণ করলে হচ্ছে 122 পয়েন্ট হচ্ছে 38%। তাহলে কি বলে সফল হবে? সে কিন্তু সফল হবে না। কেন? কখনো দক্ষতা কিন্তু 100% এর উপরে হবে না। কার্নো চক্রের ক্ষেত্রে কিন্তু 100% উপরে হবে না। যখন উপরে হয়ে যাবে এখন ওই কার্নো চক্রটি মানে হচ্ছে কার্নো ইঞ্জিন নষ্ট হয়ে যাবে, যার কারণে উল্টাপাল্টা আউটপুট দিচ্ছে। সো তোমরা একটু নিচে সুন্দরভাবে লিখবা হচ্ছে দক্ষতা কখনো 100% এর বেশি হতে পারে না, যেহেতু এটা 100% এর বেশি সেহেতু সে সফল হবে না। আশা করি বুঝতে পেরেছো।